গত ক্লাসে আমরা পড়েছিলাম ফার্মাকোকাইনেটিক্সের যে স্টেপগুলো, সেই স্টেপগুলো আমরা শুরু করেছি এবং সেটার যে প্রথম স্টেপ যেটা আমরা বলি অ্যাবজর্পশন, সেই অ্যাবজর্পশনটা আমরা শেষ করেছি গত ক্লাসে। এবং অ্যাবজর্পশনের মধ্যে যে বিভিন্ন এইগুলো আছে অংশ, সেগুলো দেখেছি। কাজ করে না কেন? আচ্ছা, তো অ্যাবজর্পশনের মধ্যে প্রথমে ছিল যে কিভাবে ড্রাগ বডিতে প্রবেশ করতে এন্ট্রি করতেছে, আপটেকটা, এবার যে প্রি আপটেক, পোস্ট আপটেক এবং বিভিন্ন অর্গানে গিয়ে এটা ফাইনাল ড্রাগটা অ্যাবজর্পশন হচ্ছে, সেটা আমরা দেখেছি। এবং বিভিন্ন টাইপস আছে যে ড্রাগ অ্যাবজর্পশনের বা ট্রান্সপোর্টের। কিছু আছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, কিছু হলো প্যাসিভ ট্রান্সপোর্ট, তাই না? অ্যাক্টিভ ক্ষেত্রে আমরা যেটা বলি, যে ক্ষেত্রে এনার্জি প্রয়োজন হয় সেটাকে আমরা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট বলি, আর যে ক্ষেত্রে এনার্জি প্রয়োজন হয় না সেটাকে আমরা প্যাসিভ ট্রান্সপোর্ট বলি, তাই না? এর মধ্যে আবার কিছু আছে বিভিন্ন বডির বিভিন্ন প্রোটিনকে ইউটিলাইজ করে ট্রান্সপোর্ট হয়। আবার যেটা বেসিকুলার কিছু আছে যেগুলো পিনোসাইটোসিস ও ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া ড্রাগ বডিতে অ্যাবজর্ব হচ্ছে বা ট্রান্সপোর্ট হচ্ছে, তাই না? সেগুলো আমরা দেখেছি গত ক্লাসে। এবং এখানে একটা থিওরি আমরা পড়েছি যে ফ্লিক্স ল, ড্রাগ ট্রান্সপোর্টের ল, সেটা আমরা পড়েছি। এবং কিছু আছে কেরিয়ার মেডিয়েটেড ড্রাগ ট্রান্সপোর্ট, যেমন বিভিন্ন ধরনের কেরিয়ারের সাথে অ্যাটাচড হয়ে কমপ্লেক্স তৈরি করে এবং পরবর্তীতে সেটা যেটা ওরাল ড্রাগ, বিশেষ করে জিআই ট্রাক্ট থেকে মেমব্রেন হয়ে ব্লাডে চলে যায়, ব্লাড ভেসেলে চলে যায়। কারণ ব্লাড ভেসেলে যদি ড্রাগ যেতে না পারে, সেক্ষেত্রে ড্রাগ যে টার্গেট অর্গান, সেই অর্গানে পৌঁছাতে পারবে না, তাই না? এভাবে কেরিয়ারের মাধ্যমে এগুলো ড্রাগ ট্রান্সপোর্ট হয়। কেরিয়ারের ক্ষেত্রে কিছু আবার আছে যে এই প্যাসিভ আছে, অ্যাক্টিভ আছে। প্যাসিভের ক্ষেত্রে যেটা হলো যে কনসেন্ট্রেশনের উপর ভিত্তি করে, যে হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশনের দিকে ড্রাগগুলো ট্রান্সপোর্ট হয়, যেটা করে ডাউন হিল। আর একটা অ্যাক্টিভ যেটা, সেটা হলো আপ হিল, দ্যাট মিনস লোয়ার থেকে হায়ার কনসেন্ট্রেশনের দিকে যায়, কিন্তু সেক্ষেত্রে তোমাদের কি হবে, যে অ্যাক্টিভ, দ্যাট মিনস এনার্জি দরকার হয়। আর কিছু পোরাস আছে, পোর ট্রান্সপোর্ট, যেগুলো বিভিন্ন মাইক্রোপোরাস মেমব্রেন থাকে, মাইক্রোপোরাস পোর দিয়ে ড্রাগগুলো ট্রান্সপোর্ট হয়। বিশেষ করে যেগুলো স্মলার মলিকুল, হ্যাঁ, যেগুলো এই লেস দেন 100 ডালটন বা 5 থেকে 15 অ্যাংস্ট্রম, সেই সব ড্রাগগুলো এই ধরনের ছোট ছোট পোর দিয়ে এটা ট্রান্সপোর্ট হতে পারে। এখানে বিভিন্ন ধরনের আমরা ট্রান্সপোর্ট মেকানিজমটা আমরা দেখেছি। তো আজকে যেটা শুরু করবো সেটা ডিস্ট্রিবিউশন, অর্থাৎ ড্রাগ সেকেন্ড যে স্টেপটা, অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন। ডিস্ট্রিবিউট হচ্ছে কিভাবে? তো ড্রাগ, তো মনে করো যে আমাদের আমরা ওরাল ড্রাগটা ফর এক্সাম্পল, যে এটা জিআই ট্র্যাক্টে ড্রাগ চলে আসলো। তো জিআই ট্র্যাক্ট থেকে এই ড্রাগগুলোর অ্যাবজর্পশন হয়ে সেটা আমাদের মানে বডির যে ব্লাড ভেসেল আছে, ব্লাড ভেসেলে গেল। তো ব্লাড ভেসেলে যাওয়ার পরে কিন্তু ড্রাগটা ডিস্ট্রিবিউট হবে। দ্যাট মিনস আমাদের যে বিভিন্ন টার্গেট অর্গান থাকে, মনে করো ব্রেন, কিডনি, লিভার, হ্যাঁ, লিভারে যেতে হয়, কারণ লিভারে তোমরা জানো যে ড্রাগের মেটাবলিজমটা হয়। তো বিভিন্ন অংশে ড্রাগটা ডিস্ট্রিবিউট হচ্ছে, তাই না? এক্ষেত্রেও কিন্তু ওই যে ব্লাড ভেসেল থাকে, ব্লাড ভেসেলের মাধ্যমে কিন্তু ড্রাগ ডিস্ট্রিবিউট হচ্ছে। তো ব্লাড থেকে অর্গান, অর্থাৎ ব্লাড ভেসেল থেকে যে টার্গেট অর্গানে এই ধরনের বিভিন্ন ব্লাড ভেসেল আছে, সেই ব্লাড ভেসেলের মাধ্যমে এটা ব্লাড থেকে টার্গেট অর্গানে ড্রাগ পৌঁছাতে হবে। হুম এখন এক্ষেত্রেও বিভিন্ন ফ্যাক্টর আছে। বিভিন্ন ফ্যাক্টরের মধ্যে প্রথম যে ফ্যাক্টরটা, এটা হলো যে সাইজ অফ দা অর্গান, অর্থাৎ মানে আমরা যে ড্রাগ যে ডিস্ট্রিবিউশন হবে, হ্যাঁ, কি পরিমাণে ডিস্ট্রিবিউট হবে, কতটুকু যাবে, হ্যাঁ, সেটা ডিপেন্ড করে বিভিন্ন ধরনের ফ্যাক্টরের উপর। তার মধ্যে একটা হলো যে সাইজ অফ দা অর্গান, অর্থাৎ যে অর্গানে যাবে, হুম যেমন হেড হতে পারে, কিডনি হতে পারে, লিভার হতে পারে, অর্থাৎ যে অর্গানে যাবে সেই অর্গানের সাইজের উপর ডিপেন্ড করে ড্রাগের মুভমেন্টটা বা ডিস্ট্রিবিউশনটা ডিপেন্ড করে। হ্যাঁ, যেমন মনে করো স্কেলেটাল মাসেল, তোমরা জানো যে মাসেলটাও একটা অর্গান। হ্যাঁ, যেমন সবচেয়ে বড় অর্গান
আমরা জানি কি সবচেয়ে বড় অর্গান কি বলতো আমাদের? ত্বক। স্কিন। স্কিন। স্কিন সবচেয়ে বড় অর্গান। তো স্কিন তো সেটা প্রোটেকশন দিচ্ছে। স্কিনে তো আর ড্রাগটা থাকে না অ্যাবজর্ব হয়ে, স্কিন ভেদ করে মাসেলে চলে যায়। তো আমাদের বডিতে মাসেলকে যদি আমরা একটা অর্গান বলি, বা সেক্ষেত্রে মাসেলটা হলো দেখো যে অনেক বড় একটা, মানে সবচেয়ে বড় বলতে পারি অর্গান। সেই জন্য যে এখানে কি হয়, স্কেলেটাল মাসেল ক্যান টেক আপ লার্জ অ্যামাউন্ট অফ ড্রাগ, অনেক বেশি পরিমাণে ড্রাগ নিতে পারে, বিকজ দ্য কনসেন্ট্রেশন ইন দ্য মাসেল টিস্যু রিমেইনস লো। অর্থাৎ তুমি যে পরিমাণ, অনেক সময় ইন্ট্রামাসকুলার যে ড্রাগগুলো দেওয়া হয় মাসেলে যেগুলো যায়, হ্যাঁ, কিন্তু বডির মাসেলের মানে মাসেলের মাস যেটা প্রচুর, সেক্ষেত্রে তুমি যে পরিমাণ ড্রাগই দাও সেক্ষেত্রে কিন্তু খুবই মাসেলের মানে ড্রাগের কনসেন্ট্রেশনটা অনেক কম থাকবে, তাই না? হ্যাঁ, এবং ব্লাডের কনসেন্ট্রেশন সেক্ষেত্রে হাই থাকে। সেই জন্য কি হয়, এই মাসেল টিস্যু প্রচুর পরিমাণে ড্রাগ অ্যাবজর্ব করতে পারে। আবার অন্যদিকে যদি আমরা বলি, ব্রেইনের কথা যদি বলি, ব্রেইনটা অনেক ছোট, স্মলার, সেক্ষেত্রে কি হয়, ডিস্ট্রিবিউশন ও স্মলার অ্যামাউন্ট অফ ড্রাগ ইনটু ইট উইল রেইজ দ্য টিস্যু কনসেন্ট্রেশন। অর্থাৎ অল্প পরিমাণে ড্রাগ বডিতে মানে ব্রেইনে যাওয়ার পরেই, তো এখানে যদি ব্রেইন হয়, ছোট্ট একটা ব্রেইন, তো এখানে ড্রাগ অল্প পরিমাণে যাওয়ার পরেই কি হবে, এই বডির ব্রেইনে ড্রাগের কনসেন্ট্রেশনটা রেইজ হয়, বেশি হয়ে যায়। হ্যাঁ, এবং সেক্ষেত্রে কি হবে, যেহেতু মানে সমান হয়ে গেলে তখন একটা ইকুইলিব্রিয়াম, তো বেশি মানে ড্রাগ নিতে পারে না, সেজন্য ব্রেইনে খুব অল্প পরিমাণ ড্রাগ ডিস্ট্রিবিউট হতে পারে, কারণ ব্লাডের যে যখন কনসেন্ট্রেশন থাকে খুব তাড়াতাড়ি ব্রেইনে কনসেন্ট্রেশনটা বেড়ে যায়। সেজন্য ফার্দার যে ড্রাগ আপটেক হবে ব্রেইনে সেটা হয় না, এবং আনলেস ইট ইজ অ্যাক্টিভলি ট্রান্সপোর্টেড, তাই না, যেটা নর্মাল সেটা হয় না। অ্যাক্টিভ ট্রান্সপোর্টের ক্ষেত্রে যদি আমরা বলি এনার্জি মেডিয়েটেড বা কেরিয়ার মেডিয়েটেড, সেক্ষেত্রে হতে পারে, আদারওয়াইজ এটা হবে না, তাই না? বুঝতে পারছো তো? আচ্ছা, নেক্সট আরেকটা ফ্যাক্টর হচ্ছে ব্লাড ফ্লো। অর্থাৎ স্বাভাবিকভাবে তোমরা বুঝতে পারো যে আগের যেটা বলছিলাম, যে আগের এই স্লাইডে যদি আমরা দেখি, তো ব্লাড থেকে অর্গানের ব্লাড গুলো যাবে। সো ব্লাডের ফ্লোটা যদি বেশি থাকে, তাহলে কিন্তু দ্রুত এবং বেশি পরিমাণে ড্রাগ ট্রান্সপোর্ট হবে, তাই না, ব্লাড ফ্লোর উপরে। আর ব্লাড ফ্লোটা যদি কম হয়, সেক্ষেত্রে কিন্তু কম পরিমাণে ট্রান্সপোর্ট হবে। হ্যাঁ, blood flow to the tissue is an important determinant of the rate of uptake of the drug. Although blood flow may not affect the amount of drug in the tissue at the equilibrium. অর্থাৎ তুমি বডিতে যে পরিমাণে ড্রাগ দিয়েছো সেই পরিমাণে কিন্তু থাকবে। অর্থাৎ ব্লাড ফ্লোটা যদি বেশি হয়, হ্যাঁ, সেক্ষেত্রে এই ড্রাগটা দ্রুত অর্গানে পৌঁছে যাবে, বা বেশি পরিমাণে ড্রাগ যেতে পারে যে পরিমাণ আছে। কিন্তু এর মানে এই নয় কিন্তু যে ড্রাগের পরিমাণ বেড়ে যাবে, ড্রাগের অ্যামাউন্টটা কিন্তু বডিতে ঠিকই থাকবে, বা অর্গানগুলোতে ঠিক একই পৌঁছাবে, বাট সেটা দ্রুত কাজ করবে, মানে ডিস্ট্রিবিউশনটা হবে দ্রুত। সেজন্য বলা হয়েছে এখানে যে ওয়েল পারফিউজ টিস্যু, অর্থাৎ যে টিস্যুগুলো, যে অর্গানগুলো, সেগুলো যদি পারফিউজ মানে ড্রাগ যদি দ্রুত পৌঁছাতে পারে, মানে পোরাস বা পারফিউজ তো বুঝতে পারো, যেগুলো মানে স্পঞ্জি টাইপের হয়, হ্যাঁ, যেমন ব্রেইন, আমাদের ব্রেইনটা স্পঞ্জি টাইপের, হার্ট, কিডনি, কিছু স্প্ল্যানিক অর্গান, সেগুলোর ক্ষেত্রে কি হবে, ওয়েল পারফিউজ যেগুলো ইউজুয়ালি অ্যাচিভ হাই টিস্যু কনসেন্ট্রেশন সুনার দেন পোরলি পারফিউজ, যেমন ফ্যাট বা বোন, বডিতে যে ফ্যাট থাকে বা বোন, সেক্ষেত্রে কিন্তু ওয়েল পারফিউজ না, অনেক মানে কি বলে রিজিড, সেক্ষেত্রে খুব কম পরিমাণে ড্রাগ ফ্যাটি অর্গান থাকলে ফ্যাটের ভিতরে বা বোনে সেক্ষেত্রে পৌঁছাবে, কম্পেয়ার টু ব্রেন, হার্ট, এইসব অর্গানে। এটা হলো ব্লাড ফ্লোর বিষয়টা। এরপর হলো সলিউবিলিটি। ড্রাগের সলিউবিলিটিটা একটা বড় ফ্যাক্টর। হ্যাঁ, যে ড্রাগ যদি সলিউবল হয়, সেক্ষেত্রে কি হবে, যদি ড্রাগটা সলিউবল হয় সেক্ষেত্রে কিন্তু ব্লাডের সাথে দ্রুত সেগুলো ফ্লো করবে এবং অর্গানগুলোতে খুব দ্রুত চলে যাবে। আবার যদি কম ফ্লো
হয়, মানে সলিউবল হয়, সেক্ষেত্রে ফর এক্সাম্পল যদি কিছু ড্রাগ থাকে যেগুলো যেমন লিপিড কন্টেন্ট যদি হয় কিছু অর্গান, লিপিড কন্টেন্ট, হ্যাঁ, বেশি লিপিড থাকলে অর্গানে, সেক্ষেত্রে কিন্তু লিপিডে যদি লিপিড সলিউবল ড্রাগ হয় সেক্ষেত্রে খুব ভালোভাবেই সলিউবল হবে। বাট যদি লিপিড সলিউবল ড্রাগ না হয় তাহলে কিন্তু ওই লিপিড অর্গানে এটা ভালোভাবে মানে হবে না, ডিস্ট্রিবিউট হবে না, তাই না? আর যদি লিপিড সলিউবল ড্রাগ হয় সেক্ষেত্রে, যেমন ব্রেনের ক্ষেত্রে যদি বলি, ব্রেনের লিপিড থাকে, high lipid content and thus dissolve a high concentration of lipid soluble drug, তাই না? লিপিড অর্গান লিপিড সলিউবল ড্রাগ বেশি ডিস্ট্রিবিউট হবে বা পৌঁছাবে। আচ্ছা, তো ড্রাগ সলিউবল যদি হয় এমনি নরমালি, লিপিড সলিউবল ছাড়াও যদি এমনি ব্লাডে বিভিন্ন অর্গানে বা ব্লাডে যদি সলিউবল হয়, the concentration in the perivascular extracellular space will be lower, হ্যাঁ, and diffusion from the vessel into the extravascular tissue will be facilitated। অর্থাৎ যদি সলিউবল হয়ে যায় খুব দ্রুত সেটা অর্গানে, টার্গেট অর্গানে পৌঁছে যাবে, আর সলিউবল না হলে সেক্ষেত্রে পৌঁছাবে না। এটার নিয়ে আরেকটু আমরা যদি পরে দেখি, বাইন্ডিং এর সাথে সলিউবিলিটির একটা সম্পর্ক আছে, হ্যাঁ, অর্থাৎ একটা ড্রাগ যদি কোনো প্রোটিনের সাথে বাইন্ড করে, হ্যাঁ, তো সেটা তোমরা জানো যে ফেসিলিটেটেড বা ক্যারিয়ার মেডিয়েটেড যদি হয় ট্রান্সপোর্টটা, তাহলে কিন্তু দ্রুত ডিস্ট্রিবিউট হবে, কারণ প্রোটিনের সাথে বাইন্ড করলো, বাইন্ড করার পরে সেই প্রোটিনটা যদি ক্যারিয়ার হিসেবে কাজ করে তাহলে ড্রাগটা ভালোভাবে ডিস্ট্রিবিউট হবে। আর যদি তা না হয় সেক্ষেত্রে কি হবে, যেমন একটা দেখো এক্সাম্পল, ওয়ারফেরিন স্ট্রংলি বাউন্ড টু প্লাস বা অ্যালবুমিন, প্লাস বা অ্যালবুমিন অর্থাৎ ব্লাডের যে প্লাজমা, সেই অ্যালবুমিনের সাথে ওয়ারফেরিনটা স্ট্রংলি বাইন্ড করে। তো বাইন্ড করার পরে কি হবে, হুইচ রেস্ট্রিক্টস ওয়ারফেরিনস ডিফিউশন আউট অফ দ্য ভাস্কুলার কম্পার্টমেন্ট, অর্থাৎ ব্লাড ভেসেল থেকে যে অন্য অর্গানে যাবে সেটা যেতে পারে না, কারণ এটা এই ওয়ারফেরিন, এই অ্যালবুমিনটা কি করে, এটা এটা ক্যারিয়ার হিসেবে কাজ করে না, এটা বাইন্ড হয়ে এখানেই থেকে যায়, এটা মুভ করে না, হ্যাঁ, অর্থাৎ ব্লাড ভেসেল থেকে যে অন্যদিকে যাবে সেটা যায় না। সো এটা রেস্ট্রিক্ট হয়ে যায় এই ওয়ারফেরিনের ডিস্ট্রিবিউশনটা বা মুভমেন্টটা। অপরদিকে একটা যে ক্লোরোকুইন, এটার নাম তোমরা জানো, এটা একটা হাইড্রোক্লোরোকুইন বা এই ধরনের প্রোডাক্ট, ইস স্ট্রংলি বাউন্ড টু এক্সট্রাভাস্কুলার টিস্যু প্রোটিন, অর্থাৎ এখানে এক্সট্রাভাস্কুলার যে রিজিয়ন, ভাস্কুলার মানে এই যে এই প্রান্তের দিকে, এই রিজিয়নের সাথে বাইন্ড করে, হ্যাঁ, বাইন্ড করার পরে কি হবে, হুইচ রেজাল্টস ইন এ মার্ক রিডাকশন ইন দ্য প্লাজমা কনসেন্ট্রেশন অফ ক্লোরোকুইন, অর্থাৎ এখানে যদি বাইন্ড করে যায় ড্রাগগুলো, তার ফলে কি হবে, এখানকার কনসেন্ট্রেশন কিন্তু ব্লাডের যে কনসেন্ট্রেশন সেটা কম হয়ে যাবে, তাই না? অর্থাৎ এখানে অ্যাটাচ হয়ে গেল, অ্যাটাচ হয়ে যাওয়ার ফলে ব্লাডের কনসেন্ট্রেশনটা কম হয়ে যায়। কম হয়ে গেলে তখন কিন্তু প্যাসিভ ট্রান্সপোর্টটা হবে না, তাই না? এখানে ব্লাড কনসেন্ট্রেশন কম আর বাইরের কনসেন্ট্রেশন বেশি হলে সেটা তোমার অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হলে তখন ড্রাগটা পৌঁছাবে, যে ড্রাগটা এখানে থাকবে। আচ্ছা, এখন ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমরা চারটা পয়েন্ট দেখলাম, চারটা পয়েন্ট হলো ডিটারমিনেন্ট বলা হয় এদেরকে, যে ড্রাগ ডিস্ট্রিবিউশনের যে ডিটারমিনেন্ট। এরপরে আমরা দেখি যে ভলিউম অফ ডিস্ট্রিবিউশন, অর্থাৎ কি পরিমাণ ড্রাগ ডিস্ট্রিবিউট হচ্ছে, এটা এটা যে পরিমাণ ডিস্ট্রিবিউট হচ্ছে, অর্থাৎ ব্লাড ভেসেল থেকে বলো বা জিআই ড্রাগ থেকে বলো, যে পরিমাণ ড্রাগ বডিতে ছড়িয়ে যাচ্ছে, ছড়িয়ে মানে বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউট হচ্ছে, সেটাকে বলা হয় ভলিউম অফ ডিস্ট্রিবিউশন। এবং এটা আমরা একটা ইকুয়েশন দিয়ে এটা প্রকাশ করতে পারি, যে ভি ইকুয়াল টু, অনেক সময় ভি ডিউ লেখা হয়, হ্যাঁ, ভিডি দুটোই হতে পারে, ভিডি অথবা শুধু ভি। ভি ইজ ইকাল টু অ্যামাউন্ট অফ ড্রাগ ইন দ্য বডি, আর সিটা হলো কনসেন্ট্রেশন ইন দ্য প্লাজমা, প্লাজমা অথবা ব্লাডে কনসেন্ট্রেশনটা কি, অর্থাৎ অ্যামাউন্ট অফ ড্রাগ ইন দ্য বডি, এটাকে যদি ব্লাডে যে পরিমাণ আছে সেটা দিয়ে ডিভাইড করি তাহলে যেটা পাওয়া যাবে সেটা হলো ভলিউম ডিস্ট্রিবিউশন। মনে করো আমরা একটা ড্রাগ
বডিতে ওরালি দেওয়া হলো, ওরালি মনে করো ড্রাগ, এটা আছে ফর এক্সাম্পল, আমরা আসলে এটা হিসেব করি যে মনে করো একটা 100 মিলিগ্রাম একটা ড্রাগ, 100 মিলিগ্রাম একটা ড্রাগ ওরালি দেওয়া হলো একটা মাছকে। মাছে দেওয়ার পরে এরপরে দেখা গেল কি যে ব্লাড স্যাম্পল নেওয়া হলো। ব্লাড স্যাম্পল নিয়ে ব্লাডে কনসেন্ট্রেশনটা দেখা হলো। এটা কনসেন্ট্রেশন যদি আমরা ধরি সেক্ষেত্রে হলো মনে করো একটা কনসেন্ট্রেশন পাওয়া গেল এখানে, এই কনসেন্ট্রেশনটা হলো সি, যে ব্লাডে আছে কতটুকু। আর একটা যে টিস্যু, বিভিন্ন টিস্যুতে আমরা এটা নিতে পারি। তো টিস্যু ফ্লুইড সাধারণত কালেক্ট করা হয় যে হোমোজেনাইজ বিভিন্ন টিস্যু, সেই টিস্যুতে আমরা একটা কনসেন্ট্রেশন পাবো। সো তখন এই টিস্যুর কনসেন্ট্রেশনটাকে আসলে অ্যামাউন্ট অফ ড্রাগ ইন দ্য বডি, এটা কিন্তু টোটাল ড্রাগ, আসলে টিস্যুতে তোমার এখানে নেওয়ার দরকার নেই। হ্যাঁ, অর্থাৎ আমরা একটা নির্দিষ্ট সময় পরে ব্লাডে যে পরিমাণে পাবো সেই পরিমাণ দিয়ে টোটালকে ভাগ করি, কারণ ব্লাড যেটা, ব্লাড তো কিন্তু বডির একটা অংশ, তাই না? অ্যামাউন্ট অফ ড্রাগ ইন বডি, দ্যাট মিনস টোটাল কতটুকু ড্রাগ দেওয়া হলো। হ্যাঁ, টোটাল কতটুকু ড্রাগ দেওয়া হলো আর ব্লাডে কতটুকু পাওয়া গেল সেটা দিয়ে ডিভাইড করলেই এই ভলিউম ডিস্ট্রিবিউশনটা পাওয়া যাবে। কারণ অ্যামাউন্ট অফ ড্রাগ ইন দ্য বডি, সরি, এখানে ব্লাডে কতটুকু আছে সেটাও কিন্তু ইনক্লুডেড, কারণ ব্লাডও বডির একটা অংশ। তো আমরা কিছু এক্সাম্পল পরে দেখবো, দেখলে এটা বোঝা যাবে যে এটা আসলে কিভাবে ক্যালকুলেশন করা হয়। এখানে এই টেবিলটা একটু যদি তোমরা খেয়াল করো, ফিজিক্যাল ভলিউম, হ্যাঁ, লিটার পার কেজি বডি ওয়েট, এটা হিউম্যানের ক্ষেত্রে, হ্যাঁ, এটা মাসের ক্ষেত্রে না, হিউম্যান। হিউম্যানের ক্ষেত্রে যেমন টোটাল বডি ওয়াটার, আমাদের বডিতে টোটাল ওয়াটার কতটুকু আছে কেউ বলতে পারো? কত লিটার পানি আছে আমাদের বডিতে? স্যার কত লিটার এটা তো জানি না স্যার, 90% উপর 92% থাকে। পার্সেন্ট স্যার থাকে। লিটারও হিসাব করা যায়, লিটারও মোটামুটি কত লিটার। এখন এইখানে দেখো একটা এভারেজ, টোটাল বডি ওয়াটার 0.6 লিটার পার কেজি। হ্যাঁ, পার কেজি মিনস ওই ব্যক্তির ওয়েট কতটুকু। যেমন মনে করো কারো যদি 60 কেজি, তোমাদের ওজন কত বলো তো? সৌরভের ওজন কত? 60? না স্যার, কত? 58? স্যার 71 টু এরকম বর্তমানে স্যার। 71? ও মাই স্যার হাইট স্যার 5 ফুট স্যার 5.9। 5.9, তাহলে মোটামুটি ঠিক আছে, তারপরে একটু বেশি মনে হচ্ছে। আর ইয়ে স্যার ওকে তো স্লিমই মনে হয়। স্যার শরীরটা স্যার খুব একটা মোটা না স্যার, কিন্তু ওয়েট বর্তমানে মানে একটু বেশি ভাবলাম স্যার 71 ছিল আর কি। সেই জন্যই তো বললাম যে ওর তো এত হওয়ার কথা না। স্যার আমি খুব একটা মোটা না স্যার, এই জন্য আর কি। হ্যাঁ, মোটা না দেখে তো আমি বললাম যে তুমি হইতে পারে, সেটা কেমনে? তোমার মানে হাড়ের বেশি বোন। জি স্যার, ওটাই হতে পারে স্যার, আমি কয়েকবার মারছি স্যার, এই জন্য একই মার আসছে। ইয়ার শাফির কত? আমার 65। 65। হাইট কত? স্যার 5 ফিট 6 এর একটু কম। 65, তোমার ঠিক আছে। আর তাহলে তোমার যার যার বডিতে পানির পরিমাণ বের করো তো হিসাব করে। জয়ন্ত, জয়ন্ত কত কেজি ওজন? স্যার 73। ও, তোমরা ভালো। হাইট 6 ফিট? হাইট 5 ফিট 7 ইঞ্চি স্যার। 5 ফিট 7। আর একটু বেশি। সঙ্গীতা? তার 58 থেকে 60 এর মধ্যে থাকে। 68 থেকে 60? না, 58 থেকে 60 এর মধ্যে থাকে। আচ্ছা, আর তোমার হাইট? 5 ফিট 7। 5 ফিট 7। হ্যাঁ, তোমার ঠিক আছে। তা তোমার হাইট, ওয়েট তো আর আমার ওয়েট তো একই রকম। আমার তো 58 থেকে 60, 61, ওজন বাড়েই না। কি বলেন স্যার? হ্যাঁ, এই বছর 2 আগে একবার মাপা হয়েছিল, তখন মনে আছে সেটা 54।
তো এবার লকডাউনে ভাবছি একটু বাড়বে, তো মাঝখানে একটু বাড়ছে, হঠাৎ করে দেখি 61 কেজি, খুশি লাগছে যে ভালোই ওজন বাড়ছে। আবার দেখি সেই মাঝে মাঝে 58, 59, 60। মাঝে মাঝে প্রতিদিন 2বার করে মাপা হয়, তাও দেখি ওই একই রকম। আর আমার তো স্যার 77 চলে গেছিল। ওটা একটু বেশি মনে হচ্ছে। জি স্যার। এখন বলো কার বডিতে কতটুকু পানি আছে? স্যার আবার 65 কেজিতে পানি আছে 39 কেজি, 39 লিটার। 39 লিটার। হুম 36 লিটার। তুমি স্ট্যান্ডার্ড, তোমার মনে হচ্ছে 40 লিটার। তার মানে আমাদের বডিতে প্রচুর পানি, তাই না? এখন এই যে দেখো বডিতে যে পানি আছে, সেই স্মল ওয়াটার সলিউবল মলিকুল যেমন ইথানল, এই ড্রাগগুলো বডিতে কিন্তু ওই পানিতে চলে যাবে, কারণ ওয়াটার সলিউবল যেগুলো। তো ওয়াটার সলিউবল ড্রাগ যেগুলো, সেগুলো আমাদের বডিতে, সারা বডিতে ছড়িয়ে যাবে, ডিস্ট্রিবিউট হবে। আচ্ছা, আরেকটা হলো এক্সট্রা সেলুলার ওয়াটার। এটা তো টোটাল ওয়াটার। এক্সট্রা সেলুলার ওয়াটার মানে কি? সেলের বাইরে, মানে আমরা জানো যে 90% মতো ওয়াটার থাকে সেলের ভিতরে, তাই না? আমাদের যে সেল থাকে একদম অ্যানিমাল সেল বা সেল যেটা, তো সেলের বাইরে যেগুলো পানি থাকে এক্সট্রা সেলুলার, সেটা হলো 0.2 লিটার পার কেজি। তো এক্সট্রা সেলুলার রিজিয়নে যেসব ড্রাগ গুলো চলে যায়, মানে ড্রাগ গুলো কাজ করে, যেমন লার্জার ওয়াটার সলিউবল মলিকুল, যেমন জেন্টামাইসিন। জেন্টামাইসিনটা কিন্তু আমাদের এখানে যেটা বডির যে সেলুলার যে ওয়াটার, সেটার সাথে না, এক্সট্রা সেলুলার ওয়াটার যেগুলো, এক্সট্রা সেলুলার তো বুঝতেছো তোমরা, হ্যাঁ? এই যে সেল, একটার সাথে একটা সেল যে লেগে আছে, হ্যাঁ, এই সেলগুলোর, দুইটা সেলের মাঝে যে যে স্পেস গুলো থাকে, যে এক্সট্রা সেলুলার স্পেস, এবং এখানে কিন্তু ওয়াটার থাকে, তাই না? এক্সট্রা সেলুলার ওয়াটার। আচ্ছা, প্লাজমা, দ্যাট মিনস ব্লাডের যে প্লাজমা, অর্থাৎ দেখো তাহলে ব্লাডে কতটুকু পানি থাকে, 0.04 লিটার পার কেজি। অর্থাৎ তাহলে প্লাজমাতে যার ওজন হলো 60 কেজি, এই 60 কে যদি আমরা 0.04 দিয়ে গুণ করি, তাহলে কত হবে? কত লিটার? 424, হ্যাঁ, লিটার। দ্যাট মিনস 250 গ্রাম, 250 ml। ব্লাডের প্লাজমাটা, তাই তো হলো নাকি? নাকি 2.4, 60.04, 2.4। 2.4, হ্যাঁ 2.4 লিটার, তাই না? 2.4 লিটার বা 2 লিটার থেকে 2.4 লিটার পানি ব্লাডে থাকে। আর প্লাজমাতে তো থাকে, তোমরা জানো, প্লাজমা ছাড়া আর যে সেলগুলো থাকে, ব্লাড সেল, হ্যাঁ, দুইটা অংশ তোমরা জানো, একটা প্লাজমা আর একটা হলো সেল, ডাব্লিউবিসি, আরবিসি সবগুলো। ফ্যাট থাকে দেখো কতটুকু, 0.2 থেকে 0.35 লিটার পার কেজি ফ্যাট থাকে। তার মানে জয়ন্তর বডিতে প্রচুর ফ্যাট আছে, না? ওজন বেশি, জি স্যার। তাই না? আচ্ছা, বোনটা দেখো 0.07 লিটার পার কেজি। বোনকে আসলে এটা গ্রামে প্রকাশ করা যায়, ফ্যাটকেও গ্রামে, তারপর এটা লিটারে যদি ধরা হয়, 0.07 লিটার পার কেজি, এটা বোন। তো এবং কোন অংশে কি কি ধরনের ড্রাগ দেখো হয়, কাজ করে? বনে যেগুলো যায় সেগুলো, মনে করো কিছু আয়ন যেগুলো থাকে, লেড, ফ্লোরাইড, তোমরা জানো যে ফ্লোরাইড বা এই ধরনের, হ্যাঁ, ভিটামিন গুলো যায় কিছু বনে, এগুলো। তারপরে ফ্যাট সলিউবল, হাইলি লিপিড সলিউবল মলিকুল, যেমন ডায়াজিপ্যাম এই ড্রাগটা ফ্যাটে কাজ করে। তারপরে লার্জ প্রোটিন মলিকুল, যেমন অ্যান্টিবডিজ গুলো, তোমরা জানোই যে প্লাজমা, অ্যান্টিবডি গুলো প্লাজমাতে, সেজন্য তোমরা জানো যে প্লাজমা থেরাপি যেটা দেওয়া হয়, হ্যাঁ, এটা কিন্তু প্লাজমা নেওয়া হয়, কারণ প্লাজমাতে অ্যান্টিবডি গুলো থাকে, তোমরা জানো সেটা। তো এই হলো ড্রাগের ভলিউম ডিস্ট্রিবিউশন। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি একটা এক্সাম্পল, আমরা এখানে দেখবো, হ্যাঁ, এক্সাম্পলটা হলো ডিস্ট্রিবিউশনের, সরি, এটা একটা মডেল, হ্যাঁ, কি কি ধরনের ডিস্ট্রিবিউশন হতে পারে,
বা কি কি ধরনের অপশন হতে পারে। তো এখানে একটা বিকার, এটা বিকারে এখানে মনে করো ব্লাড, হ্যাঁ, এই ব্লাডে এই বিকারটাকে আমরা ব্লাড ভেসেল বা ব্লাডের সাথে তুলনা করতেছি, ব্লাড ভেসেল মনে করো। হুম, তো যদি কোনো ইন্ট্রাভেনাস ইনজেকশন দেওয়া হয় কোনো একটা মাসকে বা পেশেন্টকে, যেটাই বলি, তো এখানে এটুকু হলো ড্রাগ, যেটা তোমরা একটু ই কালার দেখতেছো, এটা কি কালার বলা হয়? হুম, পিঙ্ক। পিঙ্ক কালার, হ্যাঁ, সামথিং লাইক দ্যাট। তো এখানে এটা হলো, এটা এটুকু ড্রাগ দেওয়া হয়েছে ব্লাডের মধ্যে মনে করো। তো এখানে দেখো, এখানে যে পরিমাণ দেওয়া হয়েছে পিকারে সেই পরিমাণে রয়ে গেছে, দ্যাট মিনস এখানে কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না। হ্যাঁ, তো এখানে যদি মনে করো 1 লিটার দেওয়া হয়, সে কিন্তু 1 লিটার এখানে রয়ে গেছে। তো সেক্ষেত্রে কি হবে, আমরা যদি গ্রাফিক্যালি এটা প্রেজেন্ট করি, এদিকে টাইম আর এদিকে হলো কনসেন্ট্রেশন। তো আস্তে আস্তে যদি সিরিঞ্জ দিয়ে এটা দেওয়া হয়, তখন আস্তে আস্তে কনসেন্ট্রেশন বাড়বে, তাই না? বাড়তে বাড়তে একটা মানে পিকে আসলো। এরপরে এই পিকেই থেকে যাবে, কারণ এখান থেকে কোনো এলিমিনেশন হচ্ছে না, অর্থাৎ কমতেছে না, তাই না? এলিমিনেশন হচ্ছে না। সো এটা পিকে উঠে স্ট্রেট লাইন হলো, এটার সাথে এটা। পরের যেটা হতে পারে, মনে করো এদিকে দেওয়া হলো প্লাস আর একটা এলিমিনেশন পাথ এখানে দেওয়া হয়েছে, যেখান থেকে কমতেছে। সো আগে ড্রাগটা দেখো যেখানে পিকে উঠছিল তার চেয়ে একটু কম পিকে উঠবে বা ওইরকম পিকে উঠলো, ওঠার পরে ড্রাগটা কি হচ্ছে, কমে যাচ্ছে। তো আস্তে আস্তে সেটা কি হবে, এটা, হ্যাঁ, কনসেন্ট্রেশনটা কমে যাচ্ছে সময়ের সাথে সাথে, কারণ ড্রাগের এটা এখানে এখানে একটা এলিমিনেশন পয়েন্ট আছে, এলিমিনেশন, হ্যাঁ, এক্সক্রিশন বা এলিমিনেশন হচ্ছে। সো এটা এটা কার্ভটা, স্লোপটা বেড়ে যাচ্ছে। আচ্ছা, এটা 2 নাম্বার অপশন। 3 নাম্বার আরেকটা কি হতে পারে, এখানে দেখো এলিমিনেশন হচ্ছে না, খেয়াল রেখো এখানে এটা বন্ধ আছে, হ্যাঁ, হ্যাঁ, ওপেনিংটা বন্ধ আছে। সো এইখানে এটা হলো ব্লাড এবং এটা হলো এক্সট্রা ভাস্কুলার যে কম্পার্টমেন্ট, অর্থাৎ ব্লাডের সাথে আরেকটা এক্সট্রা ভাস্কুলার কম্পার্টমেন্টে এটা ডিস্ট্রিবিউট হচ্ছে। তো তুমি এদিক দিয়ে ড্রাগ দিবা, সে ড্রাগটা এখানে পিকে উঠবে, উঠার পরে আবার এটা কি হবে, এটা আরেকটা যে বিকার, এটা ফর এক্সাম্পল আর এক্সট্রা ভাস্কুলার এখানে চলে যাবে। তো কতক্ষণ চলে যাবে, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত চলে যাবে, যাওয়ার পরে দুইটা যখন ইকুইলিব্রিয়াম হবে তখন আর মুভমেন্ট হবে না। সো এখানে দেখো পিকে ওঠার পরে কমে গেছে, কমে যাওয়ার পরে দুইটা ইকুইলিব্রিয়াম হওয়ার পরে আবার স্ট্রেট লাইনে চলে যাবে, দ্যাট মিন্স এখান থেকে আর কমতেছে না। আচ্ছা, এটা 3 নাম্বার। 4 নাম্বার যেটা, এটা হলো একটা মনে করো আমাদের মানে বডির সাথে বা এনিম্যাল বডির সাথে যেটা বেশি রিসেম্বলস, অর্থাৎ একই রকম আছে, যেটাকে আমরা মানে একই রকম ধরতে পারি। সেটা হলো, দেখো এখানে এক্সট্রা ভাস্কুলার কম্পার্টমেন্ট আছে, হ্যাঁ, এখানে আরেকটা ব্লাড, তো ব্লাডে এখানে ড্রাগ দেওয়া হলো, দেওয়া হওয়ার দিলে এটা দেখো পিকে উঠলো, পিকে ওঠার পরে তখন কি হবে, দ্রুত কমে যাবে, কমে যাবে এই কারণে এটা পাশের কম্পার্টমেন্টে যাবে, এটা ইকুইলিব্রিয়াম হওয়ার পরে তখন আবার দেখো ইকুইলিব্রিয়াম হলো, এরপরে কিন্তু আরেকটু একটা নির্দিষ্ট লেভেলে এটা কমতেছে, অর্থাৎ এলিমিনেট হচ্ছে, তাই না? তো এটা হলো রিয়েলিস্টিক বডির সাথে, যে এক্সট্রাভাস্কুলার কম্পার্টমেন্টে যাবে আমাদের ব্লাড থেকে ড্রাগ গুলো, এরপরে আবার আমাদের একটা বডির তো এলিমিনেশন পয়েন্ট আছে, যে এক্সক্রিশনের মাধ্যমে, যেটা ইউরিনেশন বলি বা যেটাই বলি, বডি থেকে একটা নির্দিষ্ট সময় পরে ড্রাগ এলিমিনেট হয় বডি থেকে। ঠিক আছে, এই গ্রাফটা তোমরা বুঝতে পারছো সবাই, ফিগারটা? হুম, জি স্যার। গুড। এটার আরেকটু আমি অন্যরকম ভাবে যদি একটা এক্সাম্পল দেই, হ্যাঁ, মনে করো এটা হলো ভাস্কুলার ক্যাভিটি কম্পার্টমেন্ট, দ্যাট মিনস ব্লাড, এখানে ব্লাড ভেসেল, আর এটা হলো এক্সট্রা ভাস্কুলার কম্পার্টমেন্ট। তো এটা ব্লাড, এক্সট্রা ভাস্কুলার। সো ব্লাড ড্রাগ ফর এক্সাম্পল এখান থেকে এটা ওরালি হোক যাই হোক, এটা ড্রাগটা ব্লাডে আসলো, ব্লাডে আসার পরে সেই ড্রাগটা কি হবে, এটা বডিতে চলে যাবে। মনে করো এখানে আমি 20 ইউনিট ড্রাগ দেওয়া হলো, 20 ইউনিট ড্রাগ ব্লাডে আসার পরে এটা কি হবে,
ব্লাড থেকে এটা ডিফিউশনের মাধ্যমে এটা ফ্লো হচ্ছে এবং দেখা গেল যে 18 ইউনিট এটা বডিতে চলে গেল, মানে এক্সট্রাভাস্কুলার কম্পার্টমেন্টে চলে গেল, বডি সারা বডিতে না, এক্সট্রাভাস্কুলার কম্পার্টমেন্টে। সো এখানে 2 ইউনিটস রয়ে গেল। তাহলে ড্রাগ ডিস্ট্রিবিউশন কি হবে, যেটা তোমাদের বলছিলাম আগে, যে এক্সাম্পল যদি আমরা এই করি, তো এখানে আমাদের যেহেতু এই যে 18 ইউনিট এটা চলে গেল, 2 ইউনিটস রয়ে গেল ব্লাডে, তাহলে ভিডি সমান কি হবে, অ্যামাউন্ট অফ ড্রাগ ইন দ্য বডি আর ডিভাইডেড বাই কনসেন্ট্রেশন ইন দ্য ব্লাড। সো অ্যামাউন্ট অফ ড্রাগ ছিল আমাদের 20 ইউনিট, আর 20 ইউনিট, এখানে আসলে 20 লিটার আমরা বলি, 20 ইউনিট, কারণ এটা 20 ইউনিট 20 লিটার ফর এক্সাম্পল, আর এখানে 2 ইউনিট রয়ে গেল ব্লাডে। সো এটা হলো কত, 10 লিটার, 10 লিটার রয়ে গেল। তো 10 লিটার হলো ভলিউম ডিস্ট্রিবিউশন, কতটুকু ডিস্ট্রিবিউট হলো 10 লিটার। 10 লিটারের মধ্যে মানে কিন্তু 10 লিটার ড্রাগ না, 10 লিটারের মধ্যে ড্রাগ আছে, তাই না, যে পরিমাণ আছে, কনসেন্ট্রেশন পরে বের করা যাবে কতটুকু হলো। এটা হলো একটা অপশন হতে পারে। দ্বিতীয় আরেকটা হতে পারে কি, যদি এমন কোন মলিকুল থেকে থাকে ব্লাডে যেগুলোর সাথে ড্রাগটা, যেটা আমি বলছিলাম যে আগে, যে কিছু ব্লাডের অ্যালবুমিন ফর এক্সাম্পল, ব্লাড অ্যালবুমিনের সাথে ব্লাড বিট, ড্রাগ বিট এটা বাইন্ড করে ফেললো, বাইন্ড করলে কিন্তু এটা ডিস্ট্রিবিউট হতে পারতেছে না, এক্সট্রাভাস্কুলার কম্পার্টমেন্টে যেতে পারতেছে খুবই কম। তো দেখা গেল এখানে 2 ইউনিট, মাত্র 2 ইউনিট এটা ডিস্ট্রিবিউট হলো টু দ্য এক্সট্রাভাস্কুলার কম্পার্টমেন্ট। সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে টোটালটা কিন্তু 20 থাকবে, কারণ এখানে 2 প্লাস 18 20, 20 আর নিচে হবে কতটুকু, কত, এখানে 18 রয়ে গেছে ব্লাডে, তো নিচে হবে 18, দ্যাট মিনস কত হলো, এখানে 1.1 লিটার ড্রাগ ডিস্ট্রিবিউট হলো বডিতে। তোমরা বুঝতে পারতেছো? জি স্যার। ওকে। আর পরে আরেকটা এক্সাম্পল যদি আমি দেখি, এটা আরেকটাই, এক্ষেত্রে হলো যেটা ক্যারিয়ার মেডিয়েটেড ড্রাগ যদি হয়, অর্থাৎ এখানে তুমি এখানে 200 ইউনিট, 200 ইউনিট বেশি দিতে হয়, কারণ এক্ষেত্রে হলো ক্যারিয়ার মেডিয়েটেড দ্রুত ট্রান্সপোর্ট হয়। 200 ইউনিট ফর এক্সাম্পল দেওয়া হলো, এবং 200 ইউনিট, এবং এটা ক্যারিয়ার আছে, এখানে যে এক ধরনের প্রোটিন, যেটা আমরা এই প্রোটিনটা দেখো যে ক্যারিয়ার প্রোটিন, তো সেই ক্যারিয়ার প্রোটিনটা কি করতেছে, ড্রাগকে দ্রুত এক্সট্রাভাস্কুলার ক্যাভিটি মানে কম্পার্টমেন্টে নিয়ে নিচ্ছে। দেখো এখানে প্রচুর ড্রাগ এগুলো প্রোটিনের সাথে বাইন্ড করে ট্রান্সপোর্ট হচ্ছে। তো দেখা গেল একটা নির্দিষ্ট সময় পর 200 ইউনিটের মধ্যে 198 ইউনিট ড্রাগ ট্রান্সপোর্ট হয়ে গেল, আর 2 ইউনিট রয়ে গেল। সেক্ষেত্রে তাহলে কি হবে, যে 200/2 সমান 100 লিটার, অর্থাৎ 100 লিটার ড্রাগ ট্রান্সপোর্ট হলো। 100 লিটার মানে কিন্তু 100 লিটার বডিতে একসাথে ট্রান্সপোর্ট হয় না, হ্যাঁ, এটা ট্রান্সপোর্ট হচ্ছে, আবার এক্সক্রিশন হচ্ছে একটা নির্দিষ্ট সময় নিয়ে। বুঝতে পারছো? স্যার স্যার এই নাম্বারটা ক্লিয়ার না স্যার, স্যার 10 লিটার 1.1 লিটার 100 লিটার এগুলো স্যার মানে কি বোঝাচ্ছে এখানে? আচ্ছা, এখানে তুমি একটু যদি খেয়াল করো, এখানে এখানে দেখো, ইন দা ভাস্কুলার, এখানে ধরা হচ্ছে ভলিউম 1, হ্যাঁ, এখানে ধরা হচ্ছে এটা ভলিউম 1, V1 মানে, আর এখানে ধরা হচ্ছে ভলিউম, এটা এক্সট্রাভাস্কুলার ক্যাভিটিতে 5 লিটার, 5 ভলিউম 5, এটা মানে 5 লিটার। তো এখানে এটা লিটারে হিসাব করা হয়েছে। তো যেমন এখানে 20 লিটার, হ্যাঁ, এখানে 20/10, এটা লিটারটা হলো যে আমাদের এই যে ড্রাগ গুলো বডিতে যাচ্ছে, ব্লাড কিন্তু ফ্লো হচ্ছে, তাই না, ব্লাড ফ্লো হচ্ছে। তো কতটুকু ব্লাড ফ্লো হচ্ছে, 10 লিটার ব্লাড, হ্যাঁ, ফ্লো হচ্ছে বডিতে। এই 10 লিটার মানে হলো 10 লিটার ড্রাগ, অর্থাৎ ব্লাড, তাই না, ব্লাডের মধ্যে তো ড্রাগটা চলে যাবে। তুমি এখানে ফর এক্সাম্পল 20 ইউনিট, দ্যাট মিনস 20 মিলিগ্রাম যদি হয়, 20 মিলিগ্রাম ড্রাগ আমরা খেলাম, খাওয়ার পরে এই ড্রাগটা কি হবে, এই 20 ইউনিট ফর এক্সাম্পল পুরাটাই ব্লাডে চলে আসলো। হ্যাঁ, এখন ব্লাডের যদি আমাদের যদি 20 লিটার ব্লাড থাকে, ফর এক্সাম্পল 20 লিটার ব্লাড,
20 তো থাকে না, 20 লিটার ব্লাড যদি হয়, সেই ব্লাড গুলো এখানে কিন্তু ফ্লো হলো, এখানে ধরা হলো যে 18 লিটার ব্লাড এই বডিতে চলে আসলো। চলে আসা মানে হলো সবসময় তো ব্লাড কন্টিনিউয়াসলি মুভ করতে থাকে, ফ্লো হতে থাকে, তাই না? ফ্লো হলো, সেক্ষেত্রে এখানে বডিতে এখানে রয়ে গেল 2 লিটার। সেক্ষেত্রে যে 20/2 অর্থাৎ 10, অর্থাৎ এটা ডিস্ট্রিবিউশন আমরা বলবো যে 10 লিটার ডিস্ট্রিবিউট হলো, অর্থাৎ এই ড্রাগ গুলো মানে ভলিউম আকারে ডিস্ট্রিবিউট হচ্ছে, তো ব্লাড ডিস্ট্রিবিউট হচ্ছে, ব্লাডের তো আবার পানি আছে, সেটাই। তুমি বুঝতে পারছো নাকি এখনো বুঝো নাই? জি স্যার, মোটামুটি বুঝছি স্যার, ক্লিয়ার। এটা হলো যে ডিস্ট্রিবিউশন, ড্রাগের ডিস্ট্রিবিউশন। এবং ড্রাগ ডিস্ট্রিবিউট তো, ড্রাগ তো একা একা যাবে না, ড্রাগ ডিস্ট্রিবিউট হচ্ছে এটা ফ্লুইডের মাধ্যমে, এবং সেই ফ্লুইডটা হতে পারে ব্লাড, হতে পারে ওয়াটার, তাই না? এখানে আমরা যদি ব্লাড ধরি, দ্যাট মিনস 20 লিটার ডিস্ট্রিবিউট হচ্ছে। এখানে যেমন 100 লিটার ডিস্ট্রিবিউট হচ্ছে, অর্থাৎ এখানে খুবই বেশি স্পিডে যাচ্ছে, এখানে আবার কম, তো খুব কম পরিমাণে ডিস্ট্রিবিউট হচ্ছে, এটা ড্রাগ এখানে রয়ে গেছে, ডিস্ট্রিবিউট হতে পারতেছে না, তাই না? কিছুটা বুঝছো? জি স্যার, বুঝছি স্যার। জি স্যার। আচ্ছা আচ্ছা, এখন আমরা নেক্সট যেটা আসলে মেটাবলিজম। মেটাবলিজম তো তোমরা জানো যে আমরা যদি এমনি ফুডের ক্ষেত্রে বলি যে ডায়েটের মেটাবলিজম এটা একরকম, তাই না? সেক্ষেত্রে এক্সক্রিশন হয়, তাই না? ডাইজেশন, এক্সক্রিশন, অ্যাসিমিলেশন, তাই না? ড্রাগের ক্ষেত্রেও, ড্রাগেরও মেটাবলিজম হতে হয়। তোমাদের আগের ক্লাসে বলেছি যে মেটাবলিজমটা হলো যে এটা কেমিক্যাল মডিফিকেশন, অর্থাৎ ড্রাগের কিছু মডিফিকেশন হয়। দুই রকম হতে পারে, একটা হলো কিছু ড্রাগ আছে ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে, বডিতে যাওয়ার পরে সেটা কিছু অ্যাক্টিভ ফর্মে যায়, অর্থাৎ কিছুটা মডিফাই হয়ে অ্যাক্টিভ ফর্মে যায়। আর কিছু আছে শুরু থেকেই অ্যাক্টিভ থাকে, সেক্ষেত্রে এবার সেসব ড্রাগের যে কি বলে রেসিডিউ বলি আমরা যেটাকে, যে ড্রাগ থেকে যে অন্যান্য অংশ থাকে, তোমরা জানো যে ড্রাগ এবং সাথে আমরা যে মেডিসিন যেটাকে বলি, যে মেডিসিনের সাথে ড্রাগ প্লাস এক্সিপিয়েন্ট। এক্সিপিয়েন্ট মানে হলো বিভিন্ন ধরনের স্টেবিলাইজার বা আরো অন্যান্য ধরনের কিছু পদার্থ থাকে, কম্পোনেন্ট, যেগুলো বডিতে কাজে লাগে না, তো সেইগুলো কি করতে হবে, বডি থেকে বের করে দিতে হয়। তো বের করে দেওয়ার জন্য কি হয়, একটা প্রসেস হতে হয়, যে এটা আলাদা হতে হবে, মডিফিকেশন হতে হবে, সেই মডিফিকেশনটাই হলো মেটাবলিজম। তো এই মেটাবলিজমের সাথে আবার এলিমিনেশনটা যেটা হয়, যে মেটাবলিজমের পরে সেটা এলিমিনেশন হচ্ছে, তাই না? তো অনেক সময় মেটাবলিজম অফ এ ড্রাগ সামটাইমস টার্মিনেটস ইটস অ্যাকশন, অর্থাৎ মেটাবলিজম হওয়ার পরে ড্রাগের যে অ্যাকশন সেটা শেষ হয়ে যায়, বাট আদার ইফেক্টস অফ ড্রাগ মেটাবলিজম আর অলসো ইম্পর্টেন্ট। এখন ড্রাগ মেটাবলিজমের সাথে সাথে টার্মিনেটস হলেও কিন্তু তার অ্যাক্টিভিটি থেকে যায় বডিতে। বা কিছু ড্রাগ আছে when given orally are metabolized before they enter the systematic circulation. সিস্টেমেটিক সার্কুলেশন মানে হলো যে ব্লাডে চলে যায়, তো ব্লাডে চলে যাওয়ার আগেই অনেক ড্রাগ আছে যেগুলো ওরালি যদি দেওয়া হয়, সেক্ষেত্রে আমাদের যে জিআই ট্র্যাক্ট, হ্যাঁ, জিআইটিতে অনেক ড্রাগ মেটাবোলাইজ হয়ে যায়। হ্যাঁ, মেটাবোলাইজ হওয়ার পরে সেগুলো সিস্টেমেটিক সার্কুলেশনে যায়। আর কিছু আছে যে সিস্টেমেটিক সার্কুলেশনে যাওয়ার পরে ড্রাগের মেটাবলিজম হয়, বেশিরভাগ ড্রাগই হবে সেটা, যেমন লিভারে কি হয়, ড্রাগের মেটাবলিজম হয় লিভারে, অর্থাৎ সিস্টেমেটিক সার্কুলেশন দিয়ে, হ্যাঁ, সিস্টেমেটিক সার্কুলেশনের মাধ্যমে ড্রাগগুলো লিভারে চলে যায়, হ্যাঁ, লিভারে ড্রাগের মেটাবলিজম হয়। এবং এরপরে মেটাবলিজম হওয়ার পরে ড্রাগের যে রেসিডিউ, হ্যাঁ, সেগুলো কি হবে, রেসিডিউ বা যেটা অ্যাক্টিভ অংশ, সে অ্যাক্টিভ অংশ বডির বিভিন্ন অর্গানে, টার্গেট অর্গানে চলে যাবে। আবার যে রেসিডিউ গুলো, সেগুলো আবার কিডনির মাধ্যমে সেটা এলিমিনেশন হবে, তাই না? তো ড্রাগ মেটাবলিজমকে বলা হয় যে ড্রাগ মেটাবলিজম অ্যাজ এ মেকানিজম অফ অ্যাক্টিভেশন অর টার্মিনেশন অফ ড্রাগ, অর্থাৎ এটা দুইটা কাজ হয়, একটা হলো মেটাবলিজমের মাধ্যমে ড্রাগটা অ্যাক্টিভেট হবে, এবং একই সাথে যেটা মানে রেসিডিউ গুলো, বা যে অংশটা কাজে লাগে না, বা অ্যাক্টিভ অংশ কিছুটা এক্সক্রিশন হতে পারে, ড্রাগের টার্মিনেশনটাও হয়।
এক্ষেত্রে দেখো এখানে কিছু ড্রাগ আছে is terminated before they are excreted. এক্সক্রিশনের আগে অনেক ড্রাগ আছে যেগুলো এদের অ্যাক্টিভিটি টার্মিনেট হয়ে যায় বিকজ দে আর মেটাবোলাইজ টু বায়োলজিক্যালি ইনঅ্যাক্টিভ ডেরিভেটিভস। অর্থাৎ ড্রাগ মেটাবোলাইজ হয়ে যে ডেরিভেটিভস গুলো হয়, হ্যাঁ, সেই ডেরিভেটিভস গুলো ইনঅ্যাক্টিভ। সো এখানে ইনঅ্যাক্টিভ ডেরিভেটিভস হয়ে গেল আর অ্যাক্টিভ অংশটা বডিতে কাজে লাগলো। তো এইটার ড্রাগের অ্যাকশনটা এক্সক্রিশন হওয়ার আগেই মানে টার্মিনেট হয়ে গেল। অর্থাৎ এক্সক্রিশন হলো টার্মিনেশন হওয়ার পরে, টার্মিনেশন হয়ে গেল মানে ড্রাগের অ্যাক্টিভিটিটা বন্ধ হয়ে গেল। এরপরে যে ডেরিভেটিভস গুলো সেগুলো ইনঅ্যাক্টিভ ডেরিভেটিভস হয়ে যাবে, মেটাবোলাইজ হয়ে ইনঅ্যাক্টিভ ডেরিভেটিভস, ইনঅ্যাক্টিভ যেহেতু সো এটা আর ফার্দার কোনো কাজ হবে না, সেগুলো এক্সক্রিশন হয়ে যায়। আর ইনঅ্যাক্টিভ মেটাবোলাইট এটা কি হবে, এটা কনভার্ট হয়ে যায় টু এ ফর্ম অফ এলিমিনেশন, অর্থাৎ বডিতে এলিমিনেট হওয়ার জন্য যে প্রসেসিং হওয়া যেটা কিডনিতে হবে সেটা হয়ে এলিমিনেশন হয়ে যায়। আবার কিছু ড্রাগ আছে যেটাকে আমরা প্রোড্রাগস বলি, প্রোড্রাগস যেমন লেবোডোপা, মিনোজিডি, হ্যাঁ, এই ড্রাগগুলো। আর এগুলো আমাদের আসলে এতটা দরকার নেই, এগুলো ফিশের জন্য এরকম গুরুত্বপূর্ণ না, জাস্ট ফর এক্সাম্পল প্রোড্রাগস। এটা ইনঅ্যাক্টিভ ফর্মে বডিতে অ্যাডমিনিস্টার্ড হয় and must be metabolized in the body to become active, অর্থাৎ মেটাবোলাইজ হওয়ার পরে এগুলো অ্যাক্টিভ হয়। তো আগে যেটা দেখলাম যে ক্ষেত্রে মেটাবোলাইজ হওয়ার পরে সেটা কিন্তু টার্মিনেট হয়ে যাচ্ছে, অর্থাৎ মেটাবোলাইজ হওয়ার সাথে সাথে কিছু ইনঅ্যাক্টিভ ডেরিভেটিভস হচ্ছে যেগুলো ড্রাগের অ্যাক্টিভিটি স্টপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর এই ক্ষেত্রে কি হচ্ছে, এই প্রোডাক্টস গুলো এলো ইনঅ্যাক্টিভ অবস্থায় বডিতে যায়, ইনঅ্যাক্টিভ অবস্থায় বডিতে যাওয়ার পরে মেটাবোলাইজ হয়, তখন অ্যাক্টিভ হয়। তার মানে কি এখানে মেটাবলিজমের পরে ড্রাগ অ্যাক্টিভিটি শুরু হয়, তাই না? আবার মেনি ড্রাগস আর অ্যাক্টিভ অ্যাজ অ্যাডমিনিস্টার্ড অ্যান্ড হ্যাভ অ্যাক্টিভ মেটাবোলাইটস অ্যাজ ওয়েল। তো কিছু কিছু ড্রাগ আছে যেগুলোর ক্ষেত্রে আবার কি হতে পারে, অ্যাক্টিভ অবস্থায় বডিতে অ্যাডমিনিস্টার হলো এবং যখন মেটাবলিজম হয়, মেটাবলিজম হওয়ার পরেও কিছু অ্যাক্টিভ ডেরিভেটিভস তৈরি হয়, যে ডেরিভেটিভস গুলো হয় সেগুলোও অ্যাক্টিভ। হ্যাঁ, যেমন মরফিন, সাম বেনজোডায়াজেপিন, এগুলো অ্যাক্টিভ অবস্থায় যাবে। হ্যাঁ, এবং এদের যে মেটাবোলাইটস হবে সেই মেটাবোলাইটস অর্থাৎ মেটাবলিজমের পরে যে অংশটা হয় ডেরিভেটিভস সেগুলো অ্যাক্টিভ। এগুলো আচ্ছা। আবার কি হতে পারে, কিছু ড্রাগ এলিমিনেশন উইদাউট মেটাবলিজম। হ্যাঁ, কিছু ড্রাগ আছে যেগুলো মেটাবলিজম হয় না, হ্যাঁ, মেটাবলিজম হওয়া ছাড়াই এগুলো এক্সক্রিশন হতে পারে, এলিমিনেশন হতে পারে। সাম ড্রাগস যেমন লিথিয়াম, মেনি আদার্স আর নট মডিফাইড বাই দ্য বডি, বডি কোনো মডিফিকেশন করতে পারে না, দে কন্টিনিউ টু অ্যাক্ট আনটিল দে আর এক্সক্রিটেড। অর্থাৎ এইসব ড্রাগের মেটাবলিজম দরকার হয় না, যেভাবে যায় বডিতে সেভাবেই বডিতে কাজ করে এবং কাজের পরে যেগুলো অতিরিক্ত থেকে যায় সেগুলো একইভাবে বডি থেকে এক্সক্রিশন হচ্ছে। তোমরা বুঝতে পারছো এই অংশগুলো? জি স্যার। জি স্যার। জি স্যার। গুড। তো আমরা এখন মেটাবলিজমের আরো কিছু অংশ আছে, আমরা একটু দেখি। হ্যাঁ, আমাদের মেটাবলিজমটা কেন দরকার বডির জন্য? মেটাবলিজমটা দরকার এই জন্য যে আমরা যেমন আমরা ফুডের কথা যদি বলি, ফুডের মেটাবলিজমটা দরকার, কারণ ফুড থেকে আমরা এনার্জিটা নিচ্ছি, তাই না, মেটাবলিজমের পরে। তো ড্রাগের ক্ষেত্রেও আমাদের কিন্তু বডিতে আমরা অনেক ধরনের খাবারের সাথে হোক বিভিন্নভাবে কিছু আনওয়ান্টেড বা আনএক্সপেক্টেড মলিকুলস আমাদের বডিতে চলে যাচ্ছে, কিছু টক্সিক সাবস্টেন্স যেতে পারে, তাই না? তো এইগুলোকে প্রসেস করা দরকার, না হলে বডিতে সেটা আমাদের ক্ষতিকর প্রভাব ফেলতে পারে, তাই না? সেই জন্য বডি মেটাবলিজমটা করতে হয়। মেটাবলিজমটা না করলে ভালোর ক্ষেত্রে যদি আমরা বলি সে অ্যাবজর্ব হবে না আমাদের যে প্রয়োজনীয় জিনিস মলিকুলস সেগুলো। আবার কিছু এক্সক্রিশনটা মেটাবলিজমের সাথে রিলেটেড, সেগুলো এক্সক্রিশন সরাসরি তো এক্সক্রিশন বডিতে করা যায় না, যেমন কিছু কিছু অনেক সময় আমরা অনেক কিছু খেয়ে ফেলি,
হ্যাঁ, খেয়ে ফেলে যদি সেগুলো মেটাবলিজম না হয় তাহলে কিন্তু সেগুলো এক্সক্রিশনও হবে না, তাই না? ড্রাগের ক্ষেত্রে ওই রকমই কিছু টক্সিক ফরেন মলিকুলস থাকতে পারে, হ্যাঁ, সেগুলো বডিতে অ্যাবজর্ব হতে পারে, সেই জন্য এমন ভাবে অ্যাবজর্ব হওয়ার আগে এগুলো কিছুটা মেটাবলাইজ করতে হয়, যেমন যাতে ক্ষতিকর অংশগুলো বডি থেকে বের হয়ে যেতে পারে। একটা টার্ম আছে এখানে, বায়ো ট্রান্সফরমেশন অফ ড্রাগ, এটার মাধ্যমে হয়, অর্থাৎ বায়ো ট্রান্সফরমেশন, অর্থাৎ আমরা ড্রাগ একটা প্রসেসে একটা অবস্থায় গেলে একটা ফর্মে সেগুলো কিছুটা ট্রান্সফর্ম করা হয়, এর ফর্মটা চেঞ্জ করে দেওয়া হয়। এটার মাধ্যমে কি হয়, বাই হুইচ বডি টার্মিনেটস দ্য অ্যাকশন অফ দ্য ড্রাগস, অর্থাৎ যদি ড্রাগটাকে চেঞ্জ না করা হয় তাহলে কিন্তু তার মানে অ্যাক্টিভিটি স্টপ হবে না, অর্থাৎ যেভাবে যাবে সেভাবে চলতে থাকবে, অর্থাৎ এর অ্যাক্টিভিটিকে থামানোর জন্য মাঝখানে একটা গেট কিপার দরকার, যেটাকে আমরা গেট কিপার বলতে পারি, হ্যাঁ, যেখানে গেট, অর্থাৎ আমরা এইটাকে স্টপ করে দেব, এবং এই গেট কিপারটাই হলো মেটাবলিজম। মেটাবলিজমের মাধ্যমে আমরা এই ড্রাগের অ্যাক্টিভিটিটাকে স্টপ করে দিতে পারি ম্যাক্সিমাম ক্ষেত্রে, যেটা হয় আর কি। আবার কিছু কিছু ক্ষেত্রে যেটা বলছে যে মেটাবল অ্যাক্টিভ হয়, ইন সাম কেস অ্যাক্টিভেট দ্য ড্রাগস, যেটা প্রোডাক্টস বললাম, তাই না? তো এই হলো মেটাবলিজমের গুরুত্ব। আর একটা বিষয় তোমরা এটা জানো যে সাইট অফ ড্রাগ মেটাবলিজম মোস্টলি লিভারের মাধ্যমে ড্রাগ মেটাবলিজম হয়, তাই না? তো লিভার ছাড়াও আরো কিছু ব্লাডেও কিছু হতে পারে, ইন্টেস্টিনাল ওয়ালে মেটাবলিজম হতে পারে, তো মেইনলি লিভারের ক্ষেত্রে। আবার কি হয়, কিডনিও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অনেক সময়, কিডনিও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিছু ড্রাগের ক্ষেত্রে। আর কিছু বললাম লিভারে, তো মেইনলি তো ড্রাগ মেটাবলিজম হবে লিভারে মোস্টলি, কিছু কিডনিতে, এছাড়াও কিছু আছে একাধিক জায়গায় হতে পারে, লিভারে, ব্লাডে, ইন্টেস্টিনাল ওয়ালে, কারণ এতে ওয়াইড ডিস্ট্রিবিউশন অফ দেয়ার এনজাইম, অর্থাৎ ওই ড্রাগের মেটাবলিজমের জন্য যে এনজাইম দরকার, কারণ তোমরা জানো যে মেটাবলিজম এটা একটা এনজাইমেটিক রিঅ্যাকশন, সো সেক্ষেত্রে এই এনজাইমগুলো বিভিন্ন জায়গায় থাকে, সেই জন্য বিভিন্ন জায়গায় এদের মেটাবলিজম হতে পারে। আচ্ছা, আরেকটা বিষয় হলো ডিটারমিনেন্টস অফ দ্য বায়োট্রান্সফরমেশন রেট, অর্থাৎ মেটাবলিজমের রেটটা ডিটারমিনেশন হবে কিভাবে। তো ড্রাগের মেটাবলিজম আসলে কি? হ্যাঁ, ড্রাগের মেটাবলিজম হলো যেমন হাইড্রোলাইসিস অফ এস্টার, তোমরা জানো যে বিভিন্ন ড্রাগ হলে এস্টারি ফর্ম, এস্টার ফর্মে থাকে, সো এটা হাইড্রোলাইসিস করা, যে হাইড্রোজেন বন্ডগুলো ভেঙে দিলে হয়তো হয় এটা অ্যাক্টিভ হবে, না হয় ইনঅ্যাক্টিভ হবে, স্টপ হবে, এরকম। অ্যাসিটাইলেশন অফ অ্যামাইন, বডিতে যে অ্যামাইন থাকে, বডিতে না, ড্রাগে যে অ্যামাইন, কিছু অ্যামাইলেটেড ড্রাগ থাকে, সেই অ্যামাইলের অ্যাসিটাইলেশন হয়, তো অ্যাসাইল গ্রুপ অ্যাড হয়ে যাওয়া, হ্যাঁ, অ্যাড হয়ে গেলে ড্রাগটা অ্যাক্টিভ হয়ে যায়। আর কি হতে পারে, অক্সিডেশন, তোমরা জানো যে অক্সিডেশন রিডাকশন বলতে কি বুঝে সেটা তোমরা জানো, অক্সিডেশনের মাধ্যমে কিছু ড্রাগ সেটা মেটাবলাইজ হতে পারে। তো এই তিন ভাবে ড্রাগ মেটাবলিজম হয়। তোমরা এই প্রসেস গুলো তোমরা জানো, তাই না? তোমরা জানো না এই তিন ধরনের প্রসেস? হাইড্রোলাইসিস, অক্সিডেশন মোটামুটি জানি স্যার। অ্যাসিটাইলেশনটা মনে নাই? অ্যাসিটাইল অফ কি স্যার, এটা ভুলে গেছি স্যার। অ্যাসিটাইলেশন অফ অ্যামাইন, মানে অ্যামাইন যেগুলো থাকে, সেই অ্যামাইড, অ্যামোনিয়া যেমন NH, হ্যাঁ, NH2 বা NH3, হ্যাঁ, 3 তে অ্যামোনিয়া NH2 ফর্মে থাকে, তোমরা জানো বিভিন্ন ড্রাগে যে সেই NH2 গ্রুপ থাকে, তো অ্যামাইন, তাই না? এই গ্রুপের সাথে অ্যাসাইল গ্রুপটা কি বলো তো? অ্যাসাইল হলো, আমি তো ভুলে গেছি অ্যাসাইলটা, দাঁড়াও একটু গুগল করি। তার বন্ড CH3 গ্রুপ গুলো নাকি? অ্যাসাইল, দাঁড়াও দেখতেছি, মিথাইল কিটোন গ্রুপের CH3 CHO নাকি?
CH3CO। এটা এখানে দেয়া আছে যেটা অ্যাসাইল গ্রুপ যেটা এরকম আছে। আর আর তো CH3 তাই না? আর আর জি স্যার CH3। আর শেষ এটা আর এখানে ও, ওর সাথে ডাবল বন্ড, কিটোন স্যার। এটা কি কিটোন? এটা CO কিটোন স্যার। এই গ্রুপটাকে কি বলা হয়? এখানে ও আছে, তো এখানে তো সি থাকবে তাই না? স্যার অ্যালকোহল। CHO স্যার এটা অ্যালডিহাইড গ্রুপ নাকি স্যার? আর শেষ আছে অ্যালডিহাইড গ্রুপ স্যার। আর CH অ্যালডিহাইড। অ্যালডিহাইড গ্রুপ না? CHO আর জি স্যার। CH, কিন্তু স্যার এটা তো আর OH। OH OH না, এখানে তো সি থাকবে একটা। CHO না, আর CHO বলছো স্যার। তো এটা স্যার অ্যালডিহাইড গ্রুপ হবে স্যার। অ্যালডিহাইড স্যার। Acyl, দাঁড়াও দেখি। An acyl group is a moiety derived by the removal of one or more hydroxyl groups from an oxoacid, including inorganic acid. আর CH ডাবল ও, এটা আর এটা CH ডাবল যেটা বলছিলাম আর কি, এটা অ্যালডিহাইড ঠিক না? এস্টার স্যার। আর স্যার CH আর সিও স্যার। স্যার বলো। আর সি হবে স্যার, এস লাগবে না স্যার, আর সিও। RCO, রাইট, RCO। জি স্যার, এটা অ্যাসাইল গ্রুপ। এটাই অ্যাসাইল গ্রুপ। হ্যাঁ, তোমরা একটু এটা একটু জাস্ট এই তিনটা টার্ম একটু জাস্ট জেনে রেখো। হ্যাঁ, খুব বেশি ওরকম ডিটেলসে আমি যাইনি আসলে ইচ্ছা করে। এলিমিনেশনটা নিয়ে এখন একটু দেখি। এলিমিনেশন, আমরা মেটাবলিজমটা জানলাম, এখন এলিমিনেশন খুব সহজেই বোঝা যায় যে এটা এক্সক্রিশন হওয়া। হ্যাঁ, রেট অফ এলিমিনেশন following the last dose, disappearance of the active molecules from the site of action, that means from the bloodstream and the body, determines the duration of action for many drugs. অর্থাৎ আমরা তো তোমরা জানো যে বিভিন্ন ডিউরেশনে ড্রাগ বডিতে আমরা নিচ্ছি, তাই না? এখন লাস্ট ডোজ, এখন এই যে প্রতিবারই যে ড্রাগটা নিচ্ছি এই ড্রাগগুলো কিন্তু আবার কনসেন্ট্রেশন কমে যাচ্ছে। অর্থাৎ এই অবস্থায় ড্রাগ নেওয়া হলো, সেই ড্রাগের কনসেন্ট্রেশন মানে প্লাজমায় বাড়তেছে, এরপর আবার কমতে থাকবে। এখন যে রেট যখন কমবে তখন আমরা মানে পিকে যাওয়ার পরে তখন আরেকটা ড্রাগ নেওয়া হলো, আরেকটা ডোজ, এটা একইভাবে আবার বাড়তেছে কমতেছে। এই যে কমে যাচ্ছে কেন? কারণ বডি থেকে এক্সক্রিশন হচ্ছে, ড্রাগের যে উপাদানগুলো সেগুলো একটা অবস্থায় যাওয়ার পরে এক্সক্রিশন হচ্ছে। হ্যাঁ, তো এটা হলো বডি থেকে এক্সক্রিশন হওয়া প্লাস ব্লাড স্ট্রিম থেকেও এক্সক্রিশন হওয়া, মানে এলিমিনেশন হওয়া। এক্সক্রিশন এলিমিনেশন একটু ডিফারেন্ট। ড্রাগ এলিমিনেশন ইজ নট দ্য সেম অ্যাজ ড্রাগ এক্সক্রিশন, দুটো কিন্তু এক নয়, তাই না? A drug may be eliminated by metabolism long before the modified molecules are excreted. অর্থাৎ এলিমিনেশন হওয়ার পরেও কিন্তু সেই এলিমিনেটেড মানে বডিতে থাকা অবস্থায় এলিমিনেট হতে পারে। মানে মেটাবলিজম হলো এবং এলিমিনেট হলো এবং এর পরে এক্সক্রিশন হতে পারে। তোমরা কি বুঝতে পারছো এলিমিনেশনটা কি আর এক্সক্রিশনটা কি? জি স্যার। তবে কিছু কিছু ড্রাগ আবার এক্সক্রিশনের মাধ্যমে এলিমিনেশন হতে পারে, সেটা সম্ভব। এই যেমন দেখো কিছু ড্রাগ, ফর মোস্ট ড্রাগস এন্ড দেয়ার মেটাবোলাইজড, এক্সক্রিশন ইজ দ্য প্রাইমারিলি বাই ওয়ে অফ কিডনি। হ্যাঁ, কিডনির মাধ্যমে এক্সক্রিশন হয়, তোমরা জানো, স্বাভাবিক। কিছু ভোলাটাইল অ্যানেস্থেটিক্স আছে, যেমন ফর্মালডিহাইড টাইপের, বা কি দিয়ে যেন অজ্ঞান করে, অ্যানেস্থেসিয়া। কিছু আছে না ছিনতাইকারী, তাদের নাকে মুখে দিয়ে অজ্ঞান করে, অ্যানেস্থেসিয়া না কি জানি ওটা এক ধরনেরই আছে, অ্যানেস্থেসিয়া তো বলে ওটাকে, আচ্ছা কিছু একটা দেয়, তাই না? জি স্যার। এটা এদের ক্ষেত্রে কি হবে, এক্সক্রিশন হবে প্রাইমারিলি বাই লাংস, কারণ এই ড্রাগগুলো যেহেতু ভোলাটাইল, এগুলো লাংসে চলে যায় এবং লাংসের মাধ্যমে তোমরা জানো যে লাংসের রেসপিরেশন, এই প্রসেসে যে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে এটা বের হয়ে যায়। আর ফর ড্রাগস দ্যাট আর নট মেটাবোলাইজড, যেগুলো মেটাবলিজম হয় না, এক্সক্রিশন ইজ দ্য মোড অফ এলিমিনেশন। যেটা বলছিলাম যে কিছু ড্রাগ যেগুলো
মেটাবলিজম হয় না, সেক্ষেত্রে কি হয়, এটা এক্সক্রিশন হয়ে যেতে পারে। এক্সক্রিশন হতে পারে, সেটা কিডনির মাধ্যমে হতে পারে অথবা ফিসিসের মাধ্যমে হতে পারে। এই স্মল নাম্বার অফ ড্রাগস কম্বাইন ইরিভার্সিবলি উইথ দ্য রিসেপ্টর। তোমরা জানো যে ড্রাগের সাথে রিসেপ্টরের একটা বন্ডিং হয়, বাইন্ডিং। একটা হলো ইরিভার্সিবল। ইরিভার্সিবল মানে কি? একমুখী আর কি, ফিরে আসবে না। ফিরে আসবে না, অর্থাৎ বাইন্ড করলো, বাইন্ড করার পরে ওইটার সাথে থেকে যায়, তাই না? সেক্ষেত্রে সো দ্যাট ডিসঅ্যাপিয়ারেন্স ফ্রম দ্য ব্লাড স্ট্রিম ইজ নট ইকুইভ্যালেন্ট টু সিজেশন অফ দ্য ড্রাগ। অর্থাৎ তুমি মনে করলা যে ড্রাগটা তো ব্লাডের মাধ্যমে তো দেওয়া হলো, এখন ব্লাডে কোনো ড্রাগ পাওয়া গেল না, তার মানে এই নয় যে ড্রাগের অ্যাক্টিভিটি বন্ধ হয়ে গেছে, কারণ এই ড্রাগটা রিসেপ্টরের সাথে অলরেডি বাইন্ড করেই আসছে, লম্বা সময় থাকে, তাই না? তো সেক্ষেত্রে তখন কিন্তু এই ড্রাগের অ্যাকশনটা থেকে যাবে। দিস ড্রাগস মে হ্যাভ এ ভেরি প্রলংড অ্যাকশন, হ্যাঁ, যেগুলো ইরিভার্সিবলি বাইন্ড করবে রিসেপ্টরের সাথে, লম্বা সময় সেটার অ্যাকশন থেকে যায়। যেমন কি বলছে এখানে, ফেনক্সিবেনজামিন an irreversible inhibitor of alpha adrenoreceptor is eliminated from the bloodstream in less than 1 hour after administration। অর্থাৎ এই ফেনক্সিবেনজামিন এটা ড্রাগ অ্যাডমিনিস্ট্রারের পরে লেস দেন 1 আওয়ার এই সময়ের মধ্যে এটা ব্লাড স্ট্রিম থেকে এলিমিনেট হয়ে যাবে, ব্লাড স্ট্রিমে আর পাওয়া যায় না। বুঝতে পারতেছো? স্যার ব্লাডে দেওয়া হলো, ব্লাডে 1 ঘন্টার মধ্যে লেস দেন 1 আওয়ার ব্লাডের এটা এলিমিনেট হয়ে গেল, ব্লাডে এটার আর অস্তিত্ব নাই। কিন্তু এটা কি করে, এইটা বাইন্ড করতেছে এই যে ইরিভার্সিবল ইনহিবিটর অফ আলফা অ্যাড্রিনোরিসেপ্টর, মানে এইটা এই ড্রাগটা হলো ইনহিবিটর অফ আলফা অ্যাড্রিনোরিসেপ্টর। এটা কিন্তু রিসেপ্টরের সাথে বাইন্ড করতেছে, যার ফলে কি হবে, দ্য ড্রাগস অ্যাকশন হাউএভার লাস্ট ফর 48 আওয়ার্স। দেখো এখন 1 ঘন্টা পরে কিন্তু তুমি ব্লাডে আর পাচ্ছ না এই ড্রাগ, মানে এটা দেখা যাচ্ছে না, কিন্তু এর অ্যাক্টিভিটি বা অ্যাকশনটা 48 ঘন্টা পর্যন্ত থেকে যায়, কারণ এটা ইরিভার্সিবল বাইন্ড করে এবং লম্বা সময় ধরে এটা থেকে যায়। ঠিক আছে, দ্য টাইম রিকোয়ার্ড ফর টার্ন ওভার অফ দ্য রিসেপ্টর। এখন ওই যে রিসেপ্টরের সাথে বাইন্ড করলো, সেই রিসেপ্টর নর্মাল অবস্থায় ফিরে আসে, আবার টার্ন ওভার করে, কারণ রিসেপ্টর তো আর বডি থেকে বের হবে না, তাই না? তো রিসেপ্টরটা আবার অন্য একটা ড্রাগের সাথে বাইন্ড করবে, সেটা 48 ঘন্টা পরে। সেই জন্য এই ড্রাগটা নেওয়ার পরে হয়তো 48 ঘন্টা পর এই ড্রাগটা নিতে হবে, কারণ 48 ঘন্টা এটা রিসেপ্টর তখন ব্লক অবস্থায় থাকে। পরে এর মধ্যে যদি দেওয়া হয় তখন সেটা আর কাজ করবে না, কারণ ড্রাগ আর বাইন্ড করতে পারবে না, অথবা এক্সট্রা বাইন্ড করবে, তখন বডির একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। এখন এলিমিনেশনের ক্ষেত্রে দুইটা টার্ম তোমরা জানো, এগুলো কাইনেটিক্স তোমরা পড়েছো, হ্যাঁ, আমরা কিন্তু কাইনেটিক্স পড়তেছি। কাইনেটিক্স এর ক্ষেত্রে দুইটা টার্ম আছে, একটা হলো ফার্স্ট অর্ডার এলিমিনেশন, একটা হলো জিরো অর্ডার এলিমিনেশন। তোমরা জানো না এগুলো, ফার্স্ট অর্ডার কাইনেটিক্স, জিরো অর্ডার কাইনেটিক্স? জানো? ছোটবেলায় পড়ছো না স্যার। এই ইন্টারমিডিয়েটে পড়েছো কাইনেটিক্স এর, কেমিস্ট্রিতে বাংলা ছিল তো স্যার, বুঝতে পারিনি হয়তো, বা বাংলা ভার্সনে পড়ছি। বাংলা থাকলে কি তারপরে পড়ছো জিরো অর্ডার, ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার। আচ্ছা শোনো, এখন এগুলো দেখলে বুঝতে পারতো। ফার্স্ট অর্ডার শূন্য বিভব স্যার ওগুলা নাকি? হ্যাঁ স্যার আমাদের কেমিস্ট্রি সিলেবাসে তো ছিল না স্যার। স্যার ইন্টারমিডিয়েট সিলেবাসে এটা ছিল না, স্কিপ করে দিচ্ছে। প্রথম ক্রম বিক্রিয়া, দ্বিতীয় ক্রম বিক্রিয়া এটা ছিল না। ছিল না? স্যার আমাদের আগের বছর ছিল, কিন্তু আমাদের সময় নতুন বই হওয়াতে এটা ওইটা ইয়া করে দিছিল, ওই জন্য আমরা শিখি না স্যার। আচ্ছা আচ্ছা, আমাদের অর্ধেক করে দিয়েছিল স্যার। মানে কোনো খালি যা মানে সবগুলো টপিক ছিল, কিছু কিছু টপিক ছিল, কিন্তু ওগুলো স্যার সব একবারে শর্টকাট, কিছু বোঝা যায়নি। আচ্ছা যাই হোক, দেখো তো কঠিন কিছু না। তো ফার্স্ট অর্ডার যেটা, ফার্স্ট অর্ডার হলো, দ্য টার্ম ফার্স্ট অর্ডার এলিমিনেশন ইন্ডিকেটস দ্যাট দ্য রেট অফ এলিমিনেশন, মনে রাখবা, দ্য রেট অফ এলিমিনেশন ইজ প্রপোর্শনাল টু দ্য কনসেন্ট্রেশন। অর্থাৎ দ্য হায়ার দ্য কনসেন্ট্রেশন, দ্য গ্রেটার দ্য অ্যামাউন্ট অফ ড্রাগ এলিমিনেটেড পার ইউনিট টাইম। অর্থাৎ এলিমিনেট হচ্ছে, বডি থেকে ড্রাগ বের হয়ে যাচ্ছে, সেটা বের হয়ে যাবার রেটটা হলো, যত বেশি কনসেন্ট্রেশনে দেওয়া হবে ড্রাগকে, তত বেশি কনসেন্ট্রেশন মানে বেশি রেটে ড্রাগটা এলিমিনেট হবে। এটা স্বাভাবিক,
হ্যাঁ, যেমন তুমি 100 মিলিগ্রাম ড্রাগ দিলে এটা খুব দ্রুত বেশি মানে বেশি রেটে এটা এলিমিনেট হবে, কম ড্রাগ দেওয়া হলে কম এলিমিনেটেড হবে রেটে। এখন the result is that the drugs concentration in the plasma decrease exponentially with time, যেটা টাইমের সাথে এক্সপোনেনশিয়াল, আমরা একটা ফিগার দেখবো একটু পরে। আর জিরো অর্ডারের ক্ষেত্রে কি হবে? হ্যাঁ, জিরো অর্ডার এলিমিনেশন implies that the rate of elimination is constant regardless of the concentration, অর্থাৎ তুমি যে রেটে মানে যে পরিমাণে ড্রাগ দাও না কেন বডিতে, এটার এলিমিনেশনটা একটা নির্দিষ্ট পরিমাণে হবে। যেমন 100 মিলিগ্রাম দেওয়া হলো, বাট প্রতি ঘন্টায় 5 মিলিগ্রাম করে এলিমিনেট হচ্ছে, 5 মিলিগ্রাম 5 মিলিগ্রাম। আর এই ক্ষেত্রে কি হবে? ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে একটা প্রপোর্শনাল, হ্যাঁ, যে 100 দেওয়া হলো, 100-র অর্ধেক এলিমিনেট হলো, 50 এলিমিনেট হলো, 50 রয়ে গেল। পরের স্টেপে এর অর্ধেক, 50-এর অর্ধেক 25, এইভাবে। এটা হলো ফার্স্ট অর্ডার। আর জিরো অর্ডারে হলো প্রতিবারই মনে করো 100 দেওয়া হলো, বা প্রতিবারই 5 করে হলো, 5 করে 5 করে, হ্যাঁ, এটা হলো জিরো অর্ডার। তো আমরা এটার সাথে হলো হাফ লাইফের একটা সম্পর্ক আছে। হাফ লাইফটা তো পড়েছো তোমরা? জি স্যার। জি স্যার। হাফ লাইফটা কি বলো তো? একটা মলিকুলের যে পরিমাণ আছে সেটার অর্ধেক অর্ধেক হতে যে সময় লাগে অর্ধেক দিকে হতে, এটা হাফ লাইফ, তাই না? তো এই ক্ষেত্রে ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে যেটা হবে, ড্রাগস উইথ ফার্স্ট অর্ডার এলিমিনেশন হ্যাভ এ ক্যারেক্টারিস্টিক্স হাফ লাইফ অফ এলিমিনেশন দ্যাট ইজ কনস্ট্যান্ট রিগার্ডলেস অফ দ্য অ্যামাউন্ট অফ ড্রাগ। তো হাফ লাইফটা কনস্ট্যান্ট। আর এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে ডু নট হ্যাভ এ কনস্ট্যান্ট হাফ লাইফ। হাফ লাইফটা এক এক সময় এক এক রকম, মানে এক এক ঘন্টায় এক এক রকম হচ্ছে, এক হচ্ছে না, তাই না? The concentration of such drug in the blood will decrease by 50% for every half life. প্রত্যেকটা হাফ লাইফে 50% করে আসবে। আচ্ছা, আমরা একটু ফিগারটা দেখি পরের ইয়েতে। এখানে দুইটা ফিগার দেখো, এটা হলো ফার্স্ট অর্ডার, এটা হলো জিরো অর্ডার। তো আমরা এখানে দেখো এটা টাইম, আওয়ার হিসেবে যদি 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা, এখানে হলো প্লাজমা কনসেন্ট্রেশন। তো একটা পর্যায়ে যখন ড্রাগটা দেওয়া হলো বডিতে, একটা পর্যায়ে সেটা পিকে উঠলো, এখানেও এটা পিকে উঠলো। হ্যাঁ, পিকে ওঠার পরে কি হবে? এখন এইটার যে এলিমিনেশন, এইদিকে এটা এলিমিনেশন, হ্যাঁ, দেখো এই ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে কি হয়েছে, মনে করো 1 ঘন্টায় প্রথম আওয়ারে 5 ইউনিটস এটা একটা এলিমিনেট হলো, হ্যাঁ, 5 ইউনিটস এলিমিনেশন পার এলিমিনেশন রেট, মানে প্রতি ঘন্টায় 5 ইউনিটস এলিমিনেট হলো। এখন মনে করো 5 ইউনিটস, মনে করো এখানে 10 ইউনিটস আছে ড্রাগটা, তো 5 ইউনিটস এলিমিনেট হয়ে গেল, আর থাকে 5, তাই না? এর পরের ঘন্টায় কি হবে? হ্যাঁ, এই 5-এর অর্ধেক হবে, 2.5 এলিমিনেট হলো। 2.5 এলিমিনেট হলে আর থাকে হলো 2.5। এরপরে 2.5-এর অর্ধেক 1.25 এলিমিনেট হলো, এরপর থাকে 1.25। এর পরের ঘন্টায় কি হবে? এর অর্ধেক 0.65 সম্ভবত, নাকি 625 বা সামথিং, হ্যাঁ, এটা এলিমিনেট হলো। তো এই দেখো প্রত্যেকবারই এলিমিনেশন হচ্ছে কি অর্ধেক পরিমাণে এলিমিনেট হচ্ছে, অর্থাৎ প্রথম ঘন্টায় যে পরিমাণে এলিমিনেট হবে পরের ঘন্টায় তার অর্ধেক। অর্থাৎ এটা দেখো একটা মানে লিনিয়ার নয়, এটা একটা এক্সপোনেনশিয়াল বলি আমরা এটাকে, কনসেন্ট্রেশনের সাথে এটা রিলেটেড। আচ্ছা, জিরো অর্ডারে কি হলো দেখো, এখানে তোমার 10 আছে, কিন্তু এই 10-এর সাথে এটার কোনো সম্পর্ক নেই। প্রথম ঘন্টায় 2.5 ইউনিটস এলিমিনেট হলো, পরের ঘন্টায় 2.5 ইউনিটস এলিমিনেট হলো, এর পরের ঘন্টায় 2.5 ইউনিটস এলিমিনেট হচ্ছে। অর্থাৎ এটা স্ট্রেট লাইন, অর্থাৎ তুমি প্রতি ঘন্টায় একই পরিমাণে থেকে যাবে এলিমিনেশন। বুঝতে পারছো? জি স্যার। আমাদের তো 12:30 ক্লাস, আমাদের 10 মিনিট দেখি। এখন হলো ক্লিয়ারেন্স, এলিমিনেশনের পরে ড্রাগের ক্লিয়ারেন্স, হ্যাঁ, বডি থেকে ড্রাগটা ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, ক্লিয়ার হওয়াটাও জরুরি, কারণ একটা ড্রাগ তো বডিতে সারা জীবন রাখা যাবে না। ক্লিয়ারেন্সটা কি? ক্লিয়ারেন্সটা হলো যে ডিসঅ্যাপিয়ারেন্স অফ ড্রাগ ফ্রম দ্য বডি, তাই না? এবং এটা হলো ক্লিয়ারেন্সটাকে আমরা একটা ইকুয়েশন দিয়ে প্রকাশ করতে পারি, রেট অফ এলিমিনেশন অফ ড্রাগ প্লাজমা ড্রাগ কনসেন্ট্রেশন, তাই না? অর্থাৎ কি রেটে এলিমিনেট হচ্ছে এবং প্লাজমায় ড্রাগ কনসেন্ট্রেশনটা কতটুকু। প্লাজমা ড্রাগের কনসেন্ট্রেশনটা কমতে থাকবে, এলিমিনেশনটা বাড়তে থাকবে, একটা সময় এসে এটা লেভেল হয়ে যাবে, তাই না? এটা হলো
ড্রাগের ক্লিয়ারেন্স, হ্যাঁ, এখানে রেট অফ এলিমিনেশন, প্লাজমা কনসেন্ট্রেশন সিপি। তো এখানে আমি এগুলো একটু এখন আর বললাম না। এখানে যদি আমি এইটা দেখি, এই ইকুয়েশন এখানে যদি দেখি যেটা ফার্স্ট অর্ডার, অর্থাৎ এলিমিনেশনটা যদি ফার্স্ট অর্ডার রেটে হয়, তো সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে 10 ইউনিট ড্রাগ ছিল, হ্যাঁ, এখানে 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, হ্যাঁ, এরপর আরেক ঘন্টা, 4 ঘন্টায় কতটুকু ড্রাগ এলিমিনেট হলো, অর্থাৎ 5 2 7 8 8.75 ইউনিটটা এলিমিনেট হলো। তার মানে কি আরো কিছু সময় লাগবে এটা এলিমিনেট হতে। এবং একই সাথে যদি আমরা প্লাজমা কনসেন্ট্রেশন যদি দেখি, দেখো এখানে প্লাজমা কনসেন্ট্রেশন এটা 1 এর কাছাকাছি চলে আসছে। তো এই প্লাজমা কনসেন্ট্রেশন বাড়বে, আর এটা হলো রেটটা এক এক ঘন্টা কিন্তু এক এক রকম হচ্ছে। আর যদি জিরো অর্ডার হতো তাহলে রেট অফ এলিমিনেশন হলো 2.5, হ্যাঁ, 2.5, আর প্লাজমা কনসেন্ট্রেশন আমরা যদি আগে এটা দেখি, হ্যাঁ, দেখুন 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 3 ঘন্টা এসে এখানে যদি হয় তাহলে 5 চলে গেল আর 5 রয়ে গেল, অর্থাৎ এখানে 1 1 2 3 4 5 6 7, এখানে 10 হলে এখানে 10, তো মনে করো এখানে 2 আছে, তাহলে প্লাজমায় রয়ে গেল 2, হ্যাঁ, প্লাজমায় 2 আর রেট হলো 2। তার মানে এলিমিনেশন ক্লিয়ারেন্সটা হলো কত? ক্লিয়ারেন্স রেটটা হলো 1 এর চেয়ে একটু বেশি, তাই না? এইখানে আরেকটা বিষয় হলো হাফ লাইফ, যেটা তোমাদের আগে অলরেডি বলছি যে হাফ লাইফ টি হাফ, এটার ইকুয়েশনটা 0.693 মাল্টিপ্লাই ভিডি ক্লিয়ারেন্স। এটা এই ইকুয়েশন দিয়ে আমরা হাফ লাইফ হিসাব করতে পারি। এই হাফ লাইফটা হিসাব করে আমি তোমাদেরকে দেখে মনে হয় এখানে শেষ আজকে দেব। তো এই দুইটা গ্রাফ আমি তোমাদের একটু বুঝাচ্ছি। প্রথম গ্রাফটা যদি তোমরা দেখো হাফ লাইফের এটা, তো এখানে এটা মনে করো টাইম আওয়ারে, হ্যাঁ, 2 ঘন্টা, 2 4 6 12 18, এটা আওয়ার। এখানে মনে করো একটা ড্রাগের আমরা এটাকে হলো মাইক্রোগ্রাম পার মেল, হ্যাঁ, 64 মাইক্রোগ্রাম আমরা পার মেল এই কনসেন্ট্রেশনে ড্রাগ দেওয়া হলো। অর্থাৎ আমরা একটা ড্রাগ বডিতে দেওয়ার পরে প্লাজমায় ড্রাগের কনসেন্ট্রেশনটা আমরা দেখলাম, দেখার পরে দেখি এটা 64 মাইক্রোগ্রাম পার এমএল, এটা পাওয়া গেল। এখন এই যে প্রথম যে ফেজটা তোমরা দেখো এখানে এই অংশটুকু, এটা হলো ড্রাগের ডিস্ট্রিবিউশন ফেজ বলা হয়। অর্থাৎ এই সময় ড্রাগটা ডিস্ট্রিবিউট হচ্ছে বডি বিভিন্ন অংশে, হ্যাঁ। তো এই সময়ের পরে আমরা যদি দেখি এইখানে মনে করো এখানে আছে, এখানে কিন্তু এটা লগারিদমিক ইউনিট বলা হয়। অর্থাৎ দেখো 2 4 6 8, সরি 2 4 8 16 32 64, অর্থাৎ দ্বিগুণ করে এটা 2 টু দি পাওয়ার n, হ্যাঁ, লগারিদমিক এই রেটে বাড়তেছে, 2 টু দি পাওয়ার n রেটে। তো এখানে দ্বিগুণ হচ্ছে প্রত্যেকটা ইয়েতে টাইমে। তো এখানে তোমরা দেখো যে এখানে যদি ধরি 16 মাইক্রোগ্রাম, এবং এখানে এটা কখন আসলো, এটা মোটামুটি আমরা ধরতে পারি 1 ঘন্টায়, তাই না? 1 ঘন্টায়, অর্থাৎ ফার্স্ট আওয়ারে 16 মাইক্রোগ্রাম হলো। এখন পরবর্তী 1 ঘন্টায় এখানে কোথায় আসলো? দেখো পরবর্তীতে এটা 16 মাইক্রোগ্রাম আছে, 16-র অর্ধেক হচ্ছে 8, 8-এ আসতে কত সময় লাগছে এইখানে, অর্থাৎ এখানে আসলো 6 ঘন্টা সময় লাগলো। দ্যাট মিনস টোটাল 1-এর থেকে মানে 16 থেকে 8-এ হতে কয় ঘন্টা সময় লাগলো? 5 ঘন্টা সময় লাগলো, তাই না? তাই তো? 5 ঘন্টা হলো এর হাফ লাইফ। এরপরে দেখো 8-এর থেকে 4 হতে কত সময় লাগলো? এইখানে যদি আসো তুমি 12 ঘন্টা। 12। তার মানে এখানে কয় ঘন্টা লাগলো? এখানে আরো 6 ঘন্টা লাগলো। আসলে এটা সমান হবে, হ্যাঁ। পরবর্তীতে যদি আমি আরো অর্ধেক যাই, এখানে আসতে হয়তো এখানে 18, এখানে আরো 6 ঘন্টা। তো এখানে আমরা 6 যদি ধরি, 6 6 6, এরপরে যদি আমরা 2-এর অর্ধেক 1-এ আসতে, এখানে আসতে 1 হয়ে গেল। তো এই যে প্রত্যেকটা
মানে দ্বিগুণ পরিমাণে কমতে সময় লাগতেছে কত 6 ঘন্টা। সো এই 6 ঘন্টা হলো এর হাফ লাইফ, অর্থাৎ প্রত্যেকটা স্টেপে হাফ হতে 6 ঘন্টা লাগে। এখন আমরা এখানে পরে আরেকটা এই গ্রাফটা দেখে শেষ করব। এই গ্রাফটা এখানে তোমরা দেখো, মনে করো এটা পার্সেন্টেজ যদি আমরা ধরি 100% একটা ড্রাগ দেওয়া হলো বডিতে, 100% এর প্রথমে হাফ লাইফে কি হবে, ফার্স্ট হাফ লাইফে কি হবে বলো তো? ফার্স্ট হাফ লাইফে কি হবে বলো বলো কুইকলি। কনসেন্ট্রেশন অর্ধেকে নেমে আসবে। হ্যাঁ 50% আসবে, তাই না? তো এখানে 50% আসলো এখানে। এটা হলো মনে করো এক মানে এটা 1 ঘন্টা কিন্তু না, এটা হলো নাম্বার অফ হাফ লাইফস। এখানে যেমন দেখলাম 1টা 2টা 3টা হাফ লাইফ, এখানেও নাম্বার অফ হাফ লাইফ। তো 1 নাম্বার হাফ লাইফে আসলো 50, এন্ড 50 এর অর্ধেক 25, তাই না? 25 এ আসতে কয়টা হাফ লাইফ লাগলো এখানে? 2টা হাফ লাইফ। 2টা হাফ লাইফ। হ্যাঁ, তারপরে এর কম অর্ধেক আসছে মানে 12.5, এটা আসবে কত? 3টা হাফ লাইফ, তাই তো? অর্থাৎ জি স্যার। আমরা যদি লিখি যে 50% এলিমিনেশন হলো একটা হাফ লাইফ, তারপরে 25% এলিমিনেশন হলো হাফ লাইফ লাগবে 2টা, এরপরে 12.5% 3টা, এরপরে কত? 6.25 নাকি হ্যাঁ 6.25? 6.25, এটা 4টা। এখন দেখো এখানে এখানে বলতে দেখো 87 থেকে 90% অফ দা ড্রাগ এলিমিনেট হতে সময় লাগে 3 থেকে 4টা হাফ লাইফ। এখন আমরা যদি এখানে হিসাব করি 50 আর 25 কত হয়? 75। 75 আর 12 কত? 12.5 87, তাই না? 87 7.5, অর্থাৎ 87.5% এলিমিনেট হলো। কয়টা হাফ লাইফ লাগলো এখানে? 3টা হাফ লাইফ। 3টা হাফ লাইফ। এরপরে আমি আরো 6.25 যোগ করি, তার কত হয়? 94 এর মতো, তাই না? 94 এর কাছাকাছি, তাই না? 94 এর কাছাকাছি। এটা আসতে কয়টা হাফ লাইফ লাগলো? 4টা, তাই না? জি স্যার। অর্থাৎ আমরা বডিতে যে পরিমাণ ড্রাগ নিলাম সেই ড্রাগের 87 থেকে যেটা বলছে 87 থেকে 90% ড্রাগ এলিমিনেট হতে সময় লাগে 3 থেকে 4টা হাফ লাইফ। এখন 3 থেকে 4টা হাফ লাইফ হতে এটা কত সময় লাগবে, কয় ঘন্টা, এটা ডিপেন্ড করে ড্রাগের উপরে। এটা সাধারণত হতে পারে, দেখুন এখানে আমরা যদি আগের এটা দেখি, এটা মোটামুটি 1 2 3 3টা আসতে এখানে 18 ঘন্টা লাগলো, তো 24 ঘন্টা। হ্যাঁ, অনেক সময় কি 12 ঘন্টায় হয়ে যায়, 12 ঘন্টায় এটা হয়। তো সেই ক্ষেত্রে সেটা হিসেব করে কি করা হয়, যে ডোজ দেওয়া হয়। সাধারণত এই ড্রাগে এলিমিনেট 100% এলিমিনেট হওয়ার আগে কিন্তু সেকেন্ড ডোজ দেওয়া হয়, তাই না? সেক্ষেত্রে যেমন এখানে দেখো এটা পিকে উঠলো, এই অবস্থায় আসলো, এখানে 6টা হাফ লাইফ, অথবা এখানে যদি 4টা হাফ লাইফ ধরি, এখানে যদি আমরা এখানে আসার পরে যখন এখানে যদি আমরা আরেকটা ড্রাগ দেওয়া হয় 4টা হাফ লাইফের পরে, তখন আবার এরকম আরেকটা হবে, এখানে আরেকটা ড্রাগ দেওয়া হবে, তাই না? অর্থাৎ ড্রাগের ডোজটা কন্টিনিউ থাকতে হয়। এই হলো মোটামুটি হাফ লাইফের বিষয়। পরীক্ষা কিন্তু হাফ লাইফ আসতে পারে। আরেকটা জিনিস আছে, এটা হলো বায়ো অ্যাভেলেবিলিটি। তোমরা একটু এটা পড়ে নিও, এমনি খুব কি না। এটা বায়ো অ্যাভেলেবিলিটি হলো যে আমাদের বডির বিভিন্ন অংশে, প্লাজমা থেকে শুরু করে বিভিন্ন অংশে অ্যাভেলেবিলিটি অফ দ্য ড্রাগ, ড্রাগ কি পরিমাণ পাওয়া যায় সেটাকে বায়ো অ্যাভেলেবিলিটি। পরের ক্লাসে হয়তো একটু তোমাদেরকে এটা নিয়ে একটু টাচ করব। শেষ করব? জি স্যার। স্যার ক্লাস কি হয়ে গেছে, আমি কিন্তু শুরু করছি 12টা 13-তে। বুঝছো? আচ্ছা, আমার আরেকটা অংশ তোমাদেরকে অ্যাসাইনমেন্টের, এটাকে তাহলে আজকের ক্লাসে বলবো নাকি পরের ক্লাসে বলবো? স্যার পরের ক্লাসে বললে ভালো হয় স্যার, আজকে 2 মিনিট আছে শুধু। আচ্ছা ঠিক আছে, আমি এখন রেখে দিচ্ছি, পরের ক্লাসে তোমাদের অ্যাসাইনমেন্ট এটা দিচ্ছি। হ্যাঁ জি স্যার। তাহলে হ্যাঁ, ভালো থেকো। জি স্যার, আপনি ভালো থাকবেন। আচ্ছা।